রাইসা, তোমাকে বলছি না, বাহিরের মানুষ তোমাকে কিছু দিলে নিতে না, তারপরেও তুমি ওনার কাছ থেকে কেন নিলে? আব্বু, আমি তো নিতে চাইনি, ম্যাম আমাকে জোর করে দিছে। আজকের পর থেকে তুমি কখনো ওই টিচার থেকে কিছু নিবে না। যদি তোমার টিচার কিছু বলে তাহলে বলবে আব্বু মানা করছে। কথাটা মনে থাকবে? ঠিক আছে আব্বু, আমি আর কখনো ম্যাম থেকে কিচ্ছু নিব না। ওকে, এখন রুমে গিয়ে পড়তে বসো। আব্বু, তোমার রাফি চাচ্চুর সাথে কথা বলবো। রাইসা ঠিক আছে বলে রুমে চলে গেল। তখন রাফি আমাকে বলল, তুই রাইসার সাথে এভাবে কথা বলছিস কেন? তুই তো জানিস রাইসা এখনো ছোট, তাই এখনো কিছু বুঝতে পারে না। তুই তো জানিস আমার রাইসাকে অন্য কেউ ভালোবাসলে আমি সহ্য করতে পারি না, তাহলে রাইসা আমাকে কম ভালোবাসবে? তোর ধারণা ভুল। সব মেয়েরা চায় মায়ের ভালোবাসা পেতে, কিন্তু রাইসা কখনো কি তোর মায়ের ভালোবাসা পেয়েছে? পাইনি। তাই হয়তো টিচারের সাথে কথা বলতে ওর ভালো লাগছে। আমি চাই না রাইসাকে অন্য কেউ ভালোবাসুক। রাইসার বাবাও আমি, মাও আমি, তাকে ঘিরে আমার সব। আমার বাবা মা থেকেও না থাকার মতো, আর আমি ওদের কখনো ক্ষমা করব না। তারা নিজেদের স্বার্থে আলাদা হয়ে গেছে, আমার কথা একটাবার চিন্তা করলো না। দোষ করেছে তারা, আমার কি দোষ ছিল? তারা আমাকে এতিমের মতো রেখে চলে গেল কেন? কথাগুলো বলতে চোখ দিয়ে পানি পড়ে গেল। তখন রাফি বলল, থাক, কান্না করিস না। এটা তোর কপালে লেখা ছিল। আগের কথা ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে চল। আমি তো তাদের কথা ভুলে গেছি, হঠাৎ তুই রাইসার বাবা মার কথা বললি, তাই ওদের কথা মনে পড়লো। আচ্ছা, ওসব কথা বাদ দে। আজকে মন্ত্রী বলেছে তার সাথে দেখা করতে। আমি বলছি তুই ফ্রি হলে দেখা করে আসবি। ঠিক আছে চল, এখন গিয়ে দেখা করে আসি। এই বলে আমি আর রাফি বাসা থেকে বেরিয়ে আসলাম। আসার সময় খালাকে বলে আসলাম রাইসাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে। আমি আর রাফি আমার নিজের গাড়িতে উঠলাম। আমাদের গাড়ির সামনে এবং পিছনে 4টা গাড়ি আসছে, সবগুলো আমার লোক। প্রায় 30 মিনিট পর মন্ত্রীর বাসায় চলে আসলাম। আমাকে দেখে মন্ত্রীর সিকিউরিটি গার্ড তাড়াতাড়ি গেট খুলে দিল। বাসার ভিতরে ঢুকে গাড়ি থেকে নেমে মন্ত্রীর বাসার দরজায় দাঁড়ালাম। রাফি কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর আন্টি দরজা খুলে দিল। আমাকে আর রাফিকে দেখে বলল, আরে রাসেল, রাফি, তোমরা আসো, ভিতরে আসো। তা হঠাৎ আমার বাসায় কি মনে করে? আসলে আন্টি, আঙ্কেল আমাকে দেখা করতে বলেছে, তাই আসলাম। আর কি? তা আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল তো ওয়াশরুমে আছে, তোমরা সোফায় বসো, আমি তোমাদের জন্য নাস্তা পাঠিয়ে দিচ্ছি। থাক আন্টি, লাগবে না। আঙ্কেল কি জন্য ডেকেছে কথাগুলো শুনে চলে যাব, আপনাকে কষ্ট করতে হবে না। তুমি একটু বেশি কথা বলো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজকে রাতের খাবার খেয়ে তারপর বাসায় যাবে। এই বলে আন্টি চলে গেল। আসলে আন্টি অনেক ভালো একজন মানুষ, কিন্তু মন্ত্রী এতটা ভালো না। এই কারণে আন্টির সাথে ভালোভাবে কথা বলি, আর আন্টি আমার জীবনের কাহিনী সব জানে। কিছুক্ষণ পর দেখি মন্ত্রী সাহেব ওপর থেকে নিচে নেমে আসলো। আমাকে দেখে বলল, আরে রাসেল, তুমি কখন আসলে? আসার সময় কোনো অসুবিধা হয়নি তো তোমার? আমার কোনো অসুবিধা হয়নি। কেন ডেকেছেন আগে সেটা বলেন, আমার হাতে সময় নেই, একটা কাজে যেতে হবে। তুমি তো জানো সামনে নির্বাচন আসছে। গেছেবার তো তোমার কারণে মন্ত্রী হয়েছি। আমি চাই এবারও যেন কেউ মন্ত্রী হতে না পারে। এইবারও আমি থাকতে চাই। কথা ঘুরিয়ে পিছিয়ে না বলে সোজাসুজি বলেন, আমাকে কি করতে হবে? আমি চাই আমার বিপক্ষে প্রার্থী যেন এবার নির্বাচন করতে না পারে। তাকে তুমি বসিয়ে দিবে। তোমার যত টাকা লাগে আমি দিব। সেটা ঠিক আছে, কিন্তু টাকার অ্যামাউন্ট এবার বেশি লাগবে। 1 কোটি টাকা লাগবে। যদি দিতে পারেন তাহলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমি রাজি আছি। তুমি এখন অ্যাডভান্স 50 লাখ নিয়ে যাও। কাজ শেষ হলে বাকি টাকা পেয়ে যাবে। আপনি ভালো করে জানেন আমি কাজের আগে সব টাকা না নিয়ে কাজ করি না। সো আগে সব টাকা পরিশোধ করতে হবে, তারপর আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে সালাম, রাসেলকে 1 কোটি টাকা দিয়ে দাও। ম্যানেজার ঠিক আছে বলে ভিতরে গিয়ে 1 কোটি টাকার একটা সুটকেস নিয়ে আসলো। মন্ত্রী আমার হাতে টাকা দিয়ে বলল, এই নাও, এখানে পুরো 1 কোটি টাকা আছে। আমার কাজটা যেন হয়ে যায়। আজ পর্যন্ত এই রাসেল কোনো কাজে ব্যর্থ হয়নি। আপনার কাজ মনে করেন হয়ে গেছে, আমরা এখন আসি। হঠাৎ আন্টি আমাদের সামনে এসে বলল, খাওয়া দাওয়া না করে কোথাও যাওয়া হচ্ছে না, খাবার খেয়ে তারপর বাসায় যাবে। আমি সবকিছু রেডি করেছি, তোমরা ফ্রেশ হয়ে আসো, টেবিলে গিয়ে বসো। কি আর করার, আন্টির কথা ফেলতে পারলাম না। আমি আর রাফি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে তাদের সাথে খাবার খেয়ে বিদায় নিয়ে চলে আসলাম। তারপর আমি আমার আস্তানায় গেলাম। আস্তানায় গিয়ে দেখি আমার লোক নয়নকে চেয়ারে বেঁধে রাখছে। নয়ন আমাকে দেখে বলল, তুই আমাকে ধরে এনেছিস কেন? যদি আমার ভাই জানতে পারে তুই আমাকে ধরে এনেছিস, তাহলে তোকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবে না। তুই ভালো করে জানিস আমার কাজে কেউ বাধা দিলে
আমি তাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখি না, তাহলে কেন আমার কাজে বাধা দিলি? তোর লোক আমার ভাইয়ের এরিয়া থেকে চাঁদা তুলতে গেছে, তাই ওদেরকে বাধা দিয়েছি। আমরা কি কখনো তোর এরিয়া কখনো তুলেছি চাঁদা? শোন ভালো করে, আমি রাসেল সব জায়গা থেকে চাঁদা তুলবো, তোর ভাই রকি আমার কিছুই করতে পারবে না। তুই আবার আমার লোকের গায়ে হাত তুলছিস, আজকে তোকে মেরে তোর ভাইয়ের কাছে পাঠিয়ে দিব, দেখি তোর ভাই আমার কি বাল ফেলাতে পারে। তুই একটা ভীতু, তোর যদি সাহস থাকে আমার ভাইয়ের সামনে আমাকে মেরে দেখা, তাহলে বুঝবো তোর অনেক সাহস। তোকে আমরা মাফিয়া কিং জানবো। ঠিক আছে, তাহলে আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। কালকে বিকালে তোর ভাইয়ের আস্তানায় গিয়ে তোকে মারবো। ওকে ছেড়ে দে। আমার কথা শুনে রাফি বলল, ওকে ছেড়ে দেওয়া কি ঠিক হবে? তাকে যদি মারতে না পারিস তাহলে ওদের সাহস বেড়ে যাবে। আরে ওকে আমি মারবো না, এইসব ছোটখাটো পাতি নেতাকে মেহেদি মারবে? মেহেদি একাই ওদের জন্য যথেষ্ট। মানে মেহেদি তাহলে বেঁচে আছে? ও এখনো মরে নাই? আমরা তো ভেবেছিলাম মেহেদি আর ন্যায় বেঁচে নেই। সেটা সময় হলে দেখতে পাবি। তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি, তা না হলে তোকে আমার লোক মারতে মারতে বের করবে। এমনি কালকে তোর দুনিয়া শেষ দিন। আমার কথা শুনে নয়ন দৌড় দিয়ে আস্তানা থেকে বেরিয়ে গেল। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। আমি খালাকে বললাম, খালা, রাইসা কি ঘুমিয়ে গেছে? ও কি খাবার খেয়েছে? আমার কথা কিছু বলছে? হালকা খাবার খেয়েছে, তোমার কথা জিজ্ঞেস করেছে। আমি বলেছি তোমার আব্বু একটু কাজে বাইরে গিয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, তোমার আব্বু কিছুক্ষণ পর চলে আসবে। তারপর অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ও ঠিক আছে, আমি রুমে গেলাম। খাবার খাবো না, মন্ত্রীর বাসা থেকে খেয়ে আসছি। তুমি খাবার খেয়েছো? তুমি তো জানো তুমি না আসা পর্যন্ত আমি খাবার খাই না। খালা, তোমার এই জিনিসটা আমার ভালো লাগে না। খালি খালি আমার জন্য না খেয়ে বসে থাকো কেন? আমার কোনো ছেলে মেয়ে নেই, তোমাকে আমি নিজের ছেলের মতো দেখি, তাই তোমাকে ছাড়া খাবার খেতে পারি না। তুমি আমাকে রাস্তা থেকে তুলে এনে ঠাঁই দিয়েছো, তোমাকে ছাড়া খাবার খাবো কেমন করে? খালা, আপনি আমার কেউ না, তারপরেও আপনি আমাকে নিজের ছেলের মতো দেখেন। তাহলে আমার আপন বাবা মা আমার সাথে এরকম করলো কেন, সেটা কি তুমি বলতে পারবে খালা? থাক বাবা, হয়তো তোমার কপালে লেখা ছিল। তুমি ওসব নিয়ে চিন্তা করো না, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, আমি খাবার খেয়ে রুমে যাব। আমি ঠিক আছে বলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রাইসা কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মেয়েটার চেহারার দিকে তাকালে কেমন যেন খারাপ লাগে। ওর বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে মেয়েটা বাবা মা ছাড়া হতো না। আমারই ভুল ছিল রাইসার সাথে ওইভাবে কথা বলা। সব মেয়েরা চায় তার বাবা মা তাকে আদর করুক, কোলে বসিয়ে খাবার খাইয়ে দিবে, কপালে চুমু দিয়ে স্কুলে পাঠাবে। তাহলে রাইসার ব্যাপারে আপনাদের সংক্ষিপ্তভাবে ঘটনা খুলে বলি। আমি একদিন একটা কাজ শেষ করে বাসায় যাচ্ছিলাম। হঠাৎ রাস্তার পাশে দেখি একটা মেয়ে বসে বসে কান্না করছে। তখন আমি গাড়ি থামিয়ে ওর কাছে গেলাম। তখন আমি ওকে বললাম, কি হয়েছে মামুনি, তুমি এত রাতে এখানে বসে বসে কান্না করছো কেন? তোমার আব্বু আম্মু কোথায়? মেয়েটা আমার দিকে তাকিয়ে আরো জোরে জোরে কান্না করতে করতে বলল, ওরা আমার আব্বু আম্মুকে মেরে ফেলেছে। ওই জঙ্গলে আমার আব্বু আম্মু পড়ে আছে। আপনি আমার আব্বু আম্মুকে বাঁচান, আমি আব্বু আম্মুকে ছাড়া থাকতে পারবো না। আমি মেয়েটার কথা শুনে জঙ্গলের ভিতরে গেলাম। ভিতরে ঢুকে দেখি মেয়েটা ঠিক কথা বলছে। দুজন চুরি দিয়ে আঘাত করে মেরে ফেলছে। আমি তাদের নাকের ডগায় হাত নিয়ে দেখি তারা আর বেঁচে নেই। তারপর রাফি এবং আমার কিছু লোককে ফোন দিয়ে আসতে বললাম। তারা 10 মিনিটের মধ্যে চলে এসেছে। পরে রাইসার আব্বু আম্মুকে একটা কবরস্থানের সামনে একটা হুজুরকে খবর দিয়ে এনে তাদের জানাজা দিয়ে দাফন সম্পন্ন করলাম। তারপর আমি রাইসাকে আমার বাসায় নিয়ে আসি। রাইসা ঠিক হতে প্রায় 3 মাস সময় লেগে গেছে। আমি সব সময় রাইসার পাশে ছিলাম, তাকে বলছি এখন আমি তার সব। আজকে থেকে আমি তার বাবা। এরপর একটা কেজি স্কুলে ভর্তি করিয়ে দিলাম। আমার লোক তাকে প্রতিদিন নিয়ে যায় এবং নিয়ে আসে। এই ছিল রাইসার কাহিনী। এবার বর্তমানে ফিরা যাক। আমি আপনাদের এখনো পরিচয় দেই নাই, অনেক কথা বলে ফেলছি। শুধু আমার নামটা জেনে রাখুন, আমি রাসেল। সবাই মাফিয়া কিং নামে চিনে। আর কিছু জানা লাগবে না, গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। আমি আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। রাইসার কপালে একটা চুমু দিলাম। তারপর রাইসাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। পরের দিন সকালে রাইসা আমাকে ডাকতে লাগলো। আমি ঘুম ঘুম চোখে বললাম, কি হয়েছে মামুনি, এত সকাল সকাল ডাকছো কেন? আব্বু, আর একটু ঘুমাবো। আব্বু, আজকে তুমি আমাকে স্কুলে দিয়ে আসো। অনেকদিন হয়েছে তুমি আমাকে স্কুলে দিয়ে আসো না। মামুনি, আজকে আমার শরীরটা ভালো লাগছে না, আরেকদিন তোমাকে নিয়ে যাব। আজকে তুমি ওদের সাথে যাও। না, আজকে তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে।
আমি তোমার লোকের সাথে যাব না। তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি স্কুলে যাব না। কি আর করার, রাইসার জোরাজোরিতে শোয়া থেকে উঠে রাইসাকে বললাম, ঠিক আছে মামুনি, তুমি রেডি হয়ে নিচে গিয়ে নাস্তার টেবিলে আব্বুর জন্য অপেক্ষা করো, আব্বু ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে আব্বু, তুমি আমার লক্ষ্মী আব্বু, তুমি আমার বেস্ট আব্বু। মা। রাইসা আমার কপালে একটা চুমু দিয়ে রেডি হতে লাগলো। আমি দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলাম। রাইসা রেডি হয়ে নিচে চলে গেল। আমি একটা জামা গায়ে দিয়ে নিচে চলে আসলাম। চোখে এখনো অনেক ঘুম, রাতে দেরি করে ঘুমাইছি তো। আমি নিচে এসে রাইসার পাশে একটা চেয়ার টেনে বসলাম। রাইসাকে নিজের হাতে নাস্তা খাইয়ে দিতে লাগলাম, সাথে আমিও খাচ্ছি। বাপ মেয়ে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে রাইসার স্কুলে যেতে লাগলাম। রাইসা প্রথম শ্রেণীতে পড়ে। আমার সামনে পিছে আমার লোক গাড়ি নিয়ে আসছে। কিছুক্ষণ পর রাইসার স্কুলের সামনে চলে আসলাম। রাইসা গাড়ি থেকে নামার পর হঠাৎ একটা মেয়ে আমাদের সামনে আসলো। আমি মেয়েটাকে দেখে পুরো অবাক হয়ে গেলাম। ও এনে কেমন করে? ওর তো বাসা দিনাজপুরে, তার মানে এখানে শিক্ষকতা করতে আসছে। কিন্তু ওদের তো কোনো কিছুর কমতি নেই, তাহলে এখানে কেন আসলো? আগের থেকে অনেক সুন্দর লাগছে তাকে। হঠাৎ রাইসার ডাকে ধ্যান ভাঙলো। রাইসা বলল, আব্বু, তুমি কোথায় হারিয়ে গেলে? তোমাকে সে কখন থেকে ডাকছি। উনি হচ্ছেন আমাদের নতুন টিচার। তোমাকে ওনার কথা গতকাল বলছি। রাইসার কথা শুনে পায়েল বলল, কেমন আছো রাসেল? তোমাকে অনেক বছর পর দেখছি। তোমার মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী। পায়েলের কথা শুনে আমি বললাম, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তা বড়লোক বাবার একমাত্র মেয়ে হঠাৎ কেজি স্কুলে চাকরি করতে আসলেন কেন? আপনাদের তো টাকা পয়সার অভাব নেই। পায়েল আমার কথা শুনে বলল, আসলে আমি চাকরি করতে আসিনি। আমার এক বান্ধবী এই স্কুলে চাকরি করে। তার মা অনেক অসুস্থ, তাই ওর হয়ে আমি এখানে আসি। সীমার আম্মু ভালো হয়ে গেলে আমি বাসায় ফিরে যাব। তা তুমি এখন কি করো? তোমার স্ত্রী কেমন আছে? আমার কাজ হচ্ছে খারাপ মানুষের ক্ষতি করা। তুমি হয়তো বাংলাদেশের একজন মাফিয়ার নাম শুনেছ। সেই মাফিয়া কিং আমি, রাসেল। আর আমার সাথে যাদের দেখছো ওরা সবাই আমার লোক। তুমি তো এরকম কখনো ছিলে না, হঠাৎ তুমি এই পথে গেলে কেন? তুমি তো অনেক ভালো একজন ছেলে ছিলে, সবাই তোমার অনেক সুনাম করত। সেটা অনেক কাহিনী, তাই আমি কাউকে বলতে চাই না। আর তুমি বলছে না আমার স্ত্রী কেমন আছে? আমি এখনো বিয়ে করি নাই, আর করার কোনো ইচ্ছে নেই। তা এখন কি তোমার সেই অহংকার আছে? সবার সাথে কি বাবার ক্ষমতা দেখাও? আমি এখন বাবার ক্ষমতা দেখাই না। আমি আগের থেকে ভালো হয়ে গেছি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, রাইসা তাহলে কোথায় থেকে আসলো? আর ও তোমাকে বাবা বলে ডাকলো কেন? আসলে রাইসার আব্বু আম্মু কারা যেন মেরে ফেলেছে। তারপর সবকিছু খুলে বলি। এরপর রাইসাকে আমার বাসায় নিয়ে আসি। রাইসা আমাকে বাবা বলে ডাকে। আমি রাইসাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই। তুমি যে কাজ করতেছো এই কাজে বেঁচে থাকার গ্যারান্টি নেই। তোমাকে যদি সন্ত্রাসীরা মেরে ফেলে তাহলে তো রাইসা পুরো একা হয়ে যাবে। তুমি এই কাজটা ছেড়ে দাও। তোমাকে আমি বলি নাই আমাকে জ্ঞান দিতে। আমাকে কেউ কিছু করতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। তুমি রাইসাকে নিয়ে ভিতরে যাও, আমার একটা কাজ আছে, সেখানে যেতে হবে। আমি কাজটা শেষ করে রাইসাকে নিয়ে যাব। এই কথা বলে আমার লোকগুলোকে নিয়ে নিজের কাজে যেতে লাগলাম। মোবাইল বের করে মেহেদিকে ফোন দিলাম। মেহেদি ফোন রিসিভ করার পর বলল, কিরে, কি অবস্থা তোর? হঠাৎ ফোন দিলে যে, কোনো কাজ আছে নাকি? আমি ভালো আছি। তোকে যে কারণে ফোন দিছি, সবাইকে ট্রেনিং দেওয়া কি হয়ে গেছে? সবাইকে ট্রেনিং দেওয়া হয়ে গেছে। এখন আমরা নিচ থেকে উঠতে পারি। যে ট্রেনিং দিছি সবাইকে, ওদের একজনের সাথে 5-6টা কিচ্ছু না। শুনে খুশি হলাম। এখন তাদের নিয়ে ওপরে উঠে আয়। রনির আস্তানায় গিয়ে নয়নকে তার সামনে মেরে আসবি। যদি মারতে পারিস তাহলে আমাকে মাফিয়া কিং বলে জানবে। আরে, ওদের মতো টোকাই মাস্তানকে মারতে আমার লোকগুলাই যথেষ্ট। তুই কোনো চিন্তা করিস না, তোর কাজ হয়ে যাবে। তা কোন সময় যেতে হবে? তুই ওদের নিয়ে বিকাল 5টায় রনির আস্তানায় যাবি। আর আমি এখন রাফি এবং কিছু লোক নিয়ে মন্ত্রীর বিপক্ষ প্রার্থীর বাসায় যাচ্ছি। ওকে বসিয়ে দিতে হবে। এই কাজের জন্য মন্ত্রী 1 কোটি টাকা দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, তুই তাহলে ওই কাজ শেষ করে আয়। আমি সবাইকে রেডি করছি। নয়নকে মেরে তোর কাছে ফোন দিয়ে জানিয়ে দেব। আমি ঠিক আছে বলে ফোনটা কেটে দিলাম। প্রায় 30 মিনিট পর মন্ত্রীর বিপক্ষ প্রার্থীর বাসায় চলে আসলাম। সিকিউরিটি গার্ড আমাদের আটকালে রাফি ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয়। সিকিউরিটি গার্ড আর কোনো কথা বলে নাই, গালে হাত দিয়ে চুপ হয়ে গেছে। আমরা সবাই বিপক্ষ প্রার্থীর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর একজন মায়ের বয়সী লোক এসে দরজা খুলে দিল। দেখে মনে হচ্ছে বিপক্ষ প্রার্থীর স্ত্রী। আমাকে আর রাফিকে দেখে বলল, তোমরা কারা? আমার বাসায় কি? আপনার স্বামী কোথায়? তাকে একটু ডাক দিন, তার সাথে আমাদের কিছু কথা আছে। কথাগুলো বলি, আমরা চলে যাব।
আরে রাসেল, তুমি আমার বাসায় কেন? আমার লোকের কি তোমার কোনো ক্ষতি করেছে? তুমি শুধু একবার বলো, আমি তোমার সামনে ওদের কঠিন শাস্তি দিব। আরে আমার কেউ কিছু করে নাই, আর কারো করার সাহস নেই। আমি যেটা বলার জন্য এসেছি, শুনেছি আপনি নাকি এবার মন্ত্রী নির্বাচন করবেন। তুমি ঠিকই শুনেছ। আমি ওই শফিকুলকে এবার হারিয়েই ছাড়বো। দেশের মানুষ আমার পক্ষে আছে। এবার আমার মন্ত্রী নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। তাই নাকি? তাহলে আমি বসে বসে ললিপপ খাবো। আপনাকে বসানোর জন্য 1 কোটি টাকা পেয়েছি। এখন আমি চাই আপনি বসে পড়ুন, তা না হলে এই রাসেল কি করতে পারে আপনি তা ভালোই করে জানেন। আমি কখনো এবার বসবো না। এবার আমি নির্বাচন করবই। তুমি আমার কিছুই করতে পারবে না। তুমি জানো না আমার হাত কত বড় মাফিয়াদের সাথে আছে। আপনি মনে হয় জানেন না আপনার কোথায় কি আছে। আমি সবকিছু জানি। আপনার ঢাকায় 6টা বাড়ি আছে, সব অবৈধ টাকায় করা। গুলশানের ভিতরে 5টা মদের গোডাউন আছে, 3টা আবাসিক হোটেল আছে, এখানে মেয়েদেরকে ব্যবসা করেন। আরো অনেক কিছু আছে, সেগুলোর কথা নাই বললাম। আমি যদি এগুলো দেশের মানুষকে দেখাই এবং ধ্বংস করে দেই, তাহলে আপনি কিভাবে নির্বাচন করবেন? আমি যদি সরকারের কাছে সবকিছু বলে দেই, তাহলে আপনি কোথায় যাবেন? প্লিজ রাসেল, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আমি তোমার কথায় রাজি আছি। আমি মন্ত্রী নির্বাচন করব না, তারপরেও তুমি আমার ক্ষতি করো না। কথাটা যেন মনে থাকে, তা না হলে আমি কি করতে পারি আপনি ভালোই করে জানেন। আমাকে যেন আপনার বাসায় আসতে না হয়। আবার যদি আসি তাহলে আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন না। এই বলে বিপক্ষ প্রার্থীর বাসা থেকে সবাই বেরিয়ে আসলাম। বিপক্ষ প্রার্থীর বাসা থেকে বেরিয়ে সোজা স্কুলের সামনে চলে গেলাম। গেটের সামনে গিয়ে দেখি রাইসা আর পায়েল দাঁড়িয়ে আছে। আমাকে দেখে রাইসা দৌড় দিয়ে আমার সামনে আসলো। কি ব্যাপার মামুনি, আজকে তোমার পড়ালেখা কেমন হয়েছে? কোনো শিক্ষক তোমার গায়ে কি হাত তুলছে? না আব্বু, ওই স্কুলের সবাই অনেক ভালো, আমাকে সবাই আদর করে। আব্বু, ম্যাম তোমাকে কিছু কথা বলবে। ম্যাম, আপনি কি বলবেন আব্বুকে? রাইসার কথা শুনে পায়েল আমার সামনে এসে বলল, আসলে রাসেল, এখানে আমাকে কি একটা বাসা নিয়ে দিতে পারবে? সে আমার বাসায় থাকতে আমার ভালো লাগছে না। তাদের 2টা রুম, একটায় ওর আব্বু আম্মু ঘুমায়, আরেকটায় সিয়াম আর ওর বড় ভাই ঘুমায়, আর ওপারে আমি। তাই বলছি আমাকে একটা বাসা খুঁজে দাও। আব্বু, তুমি ম্যামকে আমাদের বাসায় নিয়ে চলো। এখন থেকে ম্যাম আমাদের বাসায় থাকবে, আমার সাথে খেলবে, একসাথে কার্টুন দেখবে। আমার কাছে অনেক ভালো লাগবে। প্লিজ আব্বু, তুমি না করো না। রাইসার কথা শুনে আর মানা করতে পারলাম না। তাই আমি পায়েলকে বললাম, তুমি আমার বাসায় থাকতে পারো, তবে আমার কোনো কিছুতে কথা বলতে পারবে না। আমি কখন কি করি, কোথায় যাই, অনেক রাতে বাসায় ফিরি কেন, এসব কথা আমাকে বলতে পারবে না। শুধু রাইসার কথা ভেবে তোমাকে বাসায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি তোমার কোনো কিছুতেই কথা বলবো না, শুধু কিছুদিনের জন্য। সিয়াম, আম্মু সুস্থ হলে আমি বাসায় ফিরে যাব। আমি ঠিক আছে বলে পায়েলকে গাড়িতে উঠতে বললাম। রাইসাকে মাঝখানে বসালাম। আমি আর পায়েল রাইসার 2 পাশে বসলাম। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। গাড়িতে কেউ কোনো কথা বললাম না। গাড়ি থেকে নেমে আমি, পায়েল এবং রাইসা দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর খালা এসে দরজা খুলে দিল। আমাদের সাথে পায়েলকে দেখে খালা বলল, রাসেল, এই মেয়েটাকে, তাকে তো চিনতে পারলাম না। আর কি কিছু হয়? আসলে খালা, ও হচ্ছে পায়েল। আমরা দুজনে একসাথে দিনাজপুরে পড়েছি। এখানে একটা বান্ধবীর বাসায় এসেছে। ও, এই ব্যাপার। তোমার কোনো সমস্যা নেই মা, তোমার যতদিন মন চায় থাকতে পারো। আর আমি বাসায় সব সময় থাকি। রাসেল কাজে কামে বেশিরভাগ বাহিরে থাকে। ঠিক আছে খালা, তুমি পায়েলকে একটা রুম দেখিয়ে দাও। আমি আমার রুমে গেলাম। আমি এখন একটু রেস্ট নিব। কোনো কিছুর দরকার হলে রাফি অথবা বাহিরের লোককে বলবে, তারা এনে দিবে। ঠিক আছে রাসেল, তুমি রুমে গিয়ে রেস্ট নাও। যদি খাবারটা খেয়ে ঘুম যেতে তাহলে অনেক ভালো হতো। ওকে খালা, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো। আর পায়েল, তুমি ওপরে ডান পাশে রুমে চলে যাও, রুমে সবকিছু আছে। পায়েল ঠিক আছে বলে উপরে চলে গেল। আমিও আর কোনো কথা না বলে রাইসাকে কোলে করে নিয়ে রুমে চলে আসলাম। বাপ মেয়ে দুজনে একসাথে গোসল করে রাইসাকে জামা কাপড় পরিয়ে দিয়ে আমি একটা জামা গায়ে দিয়ে দুজনে নিচে চলে আসলাম। আমি, খালা এবং রাইসা চেয়ার টেনে বসলাম। তারপর পায়েলের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর সিঁড়ির উপর চোখ পড়তে আমি চমকে উঠলাম। দেখি পায়েল একটা নীল রঙের জামা গায়ে দিয়ে নিচে নামতে আসছে। দেখতে অনেক কিউট লাগছে। আরে, এ আমি কি বলছি? আমার জীবনে এসব ভালোবাসা হবে না। পায়েল নিচে এসে রাইসার পাশে একটা চেয়ার টেনে বসলো। তারপর খালা খাবার বেড়ে দিতে লাগলো। হঠাৎ দেখি রাফি এক জায়গায় দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, কিরে তুই
ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে কি বলে বসাতে হবে, নাকি তোর লজ্জা করছে আমাদের সাথে বসতে? আসলে তেমন কিছু না, তোরা খেয়ে নে, আমি পরে খাবো। আর একটা কথা বলবি, তোর মাথা ফাটিয়ে ফেলবো। তাড়াতাড়ি চেয়ার টেনে বস। রাফি আর কোনো কথা না বলে একটা চেয়ার টেনে বসলো। খালাও আমাদের সাথে বসে পড়লো। সবাই মিলে খাবার খাচ্ছি। আমি রাইসাকে খাইয়ে দিতে লাগলাম, নিজেও খেতে লাগলাম। হঠাৎ রাইসা বলে উঠলো, ম্যাম, আপনি একা একা খাচ্ছেন, আমাকে খাইয়ে দিবেন না? আমার খুব ইচ্ছে করছে আপনার হাতে খাবার খেতে। সরি রাইসা, আমি মনে করেছি তুমি তোমার আব্বুর হাতে ছাড়া অন্য কারোর হাতে খাবার খাও না, তাই তোমাকে বলিনি। তুমি হাঁ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। পায়েলের কথা মতো রাইসা হা করলো। তারপর পায়েল রাইসাকে খাবার খাইয়ে দিতে লাগলো। আমি মনে মনে বলছি, রাইসা এই 2 দিনে পায়েলকে কত আপন করে নিছে। আমার কাছে অনেক ভালো লাগছে। সারাদিন কাজের মধ্যে থাকি, রাইসাকে ঠিকভাবে সময় দিতে পারি না। রাইসা কি সুন্দর করে পায়েলের হাতে খাবার খাচ্ছে। আমার খাওয়া শেষ হলে আমি রুমে চলে আসি। তারপর বিছানায় শুয়ে একটা ঘুম দিলাম। হঠাৎ মোবাইলের শব্দে ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তারপর মোবাইল হাতে নিয়ে দেখি মেহেদি ফোন দিছে। আমি ফোন রিসিভ করার পর মেহেদি বলল, রাসেল, কাজ শেষ। নয়নের শরীর থেকে মাথা আলাদা করে ফেললাম। রনিকে পায়ের মধ্যে 2টা গুলি করেছি। রনি আর তার ভাইয়ের মরা দেহের সামনে বসে কান্না করছে। আসার সময় রনিকে ওয়ার্নিং দিয়ে আসছি, আর কখনো যেন তোর কাজে বাধা না দেয়। যদি কখনো দেয় তাহলে ওর ভাইয়ের মতো ওকে উপরে পাঠিয়ে দেবে। শুনে খুব খুশি হলাম। রনি হয়তো আমাকে ছোটখাটো মাস্তান মনে করছে। আমার পাওয়ার সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই। ও সিংহের গুহায় পা দিছে। ঠিক কথা বলেছিস। এখন বল, আমরা কি করব? আবার কি মাটিতে চলে যাব, নাকি উপরে থাকবো? না, তোরা উপরে থাকার দরকার নেই। তোরা আবার নিচে চলে যা, দরকার হলে আমি তোকে জানাবো। মেহেদি ঠিক আছে বলে ফোন কেটে দিল। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসতেই কারোর সাথে ধাক্কা খেয়ে দুজনে নিচে পড়ে গেলাম। যার সাথে ধাক্কা খেলাম সে আর কেউ নয়, পায়েল। পায়েলের ঠোঁটের সামনে আমার ঠোঁট। পায়েল ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। ইচ্ছে করছে পায়েলের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে তাড়াতাড়ি উঠে গেলাম। আমি এক হাত বাড়িয়ে পায়েলকে উঠালাম। তখন পায়েল বলল, সরি, আমি তোমাকে দেখতে পাইনি। তুমি এখনো ঘুমিয়ে আছো, তাই তোমাকে ডাকতে রুমে ঢুকেছিলাম। হঠাৎ তুমিও রুম থেকে বেরিয়ে আসলে। সমস্যা নেই, আমি কিছু মনে করি নাই। আর রাইসা কোথায়? রাইসা আমার রুমে পড়তে বসছে, তাকে পড়া দেখিয়ে তোমাকে ডাকতে আসলাম। ঠিক আছে, আমি বাহিরে গেলাম। ফিরতে রাত হতে পারে। তুমি রাইসাকে খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিও। যদি কিছু মনে না করো, একটা কথা বলি। আমি তোমাকে টাকা দিচ্ছি, আসার সময় আমার জন্য কিছু ক্যাডবেরি নিয়ে আসো। তোমার টাকা লাগবে না। আমার কাছে কি টাকা নেই? আমি বসে বসে খেলেও আমার টাকা ফুরাবে না। পায়েল আর কথা বলল না। আমি বাসা থেকে বেরিয়ে আসার পর রাফি আমার সাথে আসলো। আর আমার লোক সব সময় আমার সাথে থাকে। তার একটা কাজে গেলাম। কাজটা শেষ করে আসতে একটু বেশি রাত হয়ে গেছে। আসার সময় পায়েলের কথা মতো 1 কার্টুন ক্যাডবেরি নিয়ে আসলাম। বাসায় আসার পর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেওয়ার পর পায়েল এসে দরজা খুলে দিল। আমি পায়েলকে দেখে বললাম, কি ব্যাপার, তুমি এখনো জেগে আছো কেন? রাইসা কি ঘুমিয়ে গেছে? তাকে খাবার খেয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আমি তোমার জন্য অপেক্ষা করতে লাগলাম। খালা এতক্ষণ ছিল, আমি ওনাকে রুমে পাঠিয়ে দিয়েছি। তো তুমি এত রাতে জেগে আছো কেন? তোমাকে বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় বলছি না আমার আসতে রাত হবে? ওটা কোনো ব্যাপার না। আর আমার ঘুম আসছিল না। আমার ক্যাডবেরি কোথায়? এই যে তোমার ক্যাডবেরি, 1 কার্টুন নিয়ে এসেছি। রাইসা আর তুমি খাবে। এই বলে কার্টুনটা পায়েলের হাতে দিয়ে নিজের রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়লাম। এবার চলুন পায়েলের ব্যাপারটা খুলে বলি সংক্ষিপ্তভাবে। দিনাজপুর হচ্ছে আমার নানার বাড়ি। নানার বাড়িটা দিনাজপুর টাউনে ছিল। আমি ওখান থেকে পড়াশোনা করছি এসএসসি পর্যন্ত। পায়েলও আমার সাথে পড়তো। পায়েল ছিল বড়লোক বাবার একমাত্র মেয়ে। তার অনেক অহংকার ছিল, কিন্তু আমার কোনো অহংকার ছিল না। পায়েল আমার গায়ে 2-3 বার হাত তুলেছে, তবে আমি সাথে সাথে তাকে পাল্টা আঘাত করেছি। পায়েল স্কুলের সকল ছাত্রছাত্রীদের সাথে খারাপ ব্যবহার করত, বাবার ক্ষমতা দেখিয়ে চলতো। এভাবে হাই স্কুল জীবন শেষ করি। তারপর আব্বু আম্মু আমাকে ঢাকায় নিয়ে আসে। ঢাকায় আসার পর এখানে একটা কলেজে ভর্তি হই। খুব সুন্দরভাবে চলছিল আমাদের সংসার। দেখতে দেখতে আমি ইন্টার পাস করি। এরপর হঠাৎ একটা ঝড় এসে সবকিছু এলোমেলো করে দেয়। একদিন আব্বু আম্মুর সাথে কিছু কথা নিয়ে কাটাকাটি হয়। আব্বু আম্মুর গায়ে হাত তোলে। আম্মু রাতে 2 দিন পর কাউকে কিছু না বলে কানাডা চলে যায়। এর কিছুদিন পর আব্বু আর একটা বিয়ে করে, নতুন বউকে নিয়ে আমেরিকা চলে যায়। তারা আমার কথা একটাবার চিন্তা করলো না, তারা নিজের স্বার্থটাই বুঝলো। এরপর থেকে থেকে আব্বু আম্মুর উপর রাগ
এবং ঘৃণা জন্ম নেয়। এরপর আমি খারাপ ছেলেদের সাথে মিলামেশা শুরু করে দেই। আস্তে আস্তে আমি হয়ে যাই একজন মাফিয়া কিং। তবে আমি ভালো মানুষের কোনো ক্ষতি করি না, খারাপ মানুষের ক্ষতি করি। বাংলাদেশের বড় বড় নেতার সাথে আমার পরিচয় হয়, কার কোথায় কি আছে, কে কি করে, সবকিছু আমার জানা আছে। যদি আব্বু আম্মু আমার সাথে থাকতো তাহলে কখনো আমি এই পথ বেছে নিতাম না। তাদের কারণে আজকে আমি খারাপ হয়েছি। এখন হয়তো আপনারা বলবেন, আমি টাকার বিনিময়ে কাজ করি কেন? এই টাকা দিয়ে আমি কি করি? এই টাকা দিয়ে আমি ভালো কাজ করি। তবে কি কাজ করি সেটা আরেকটু সামনে গেলে জানতে পারবেন। দেখতে দেখতে 15-20 দিন চলে গেল। আমি কেমন যেন পায়েলের প্রতি দুর্বল হয়ে পড়ছি। রাইসা এখন পায়েলকে ছাড়া কিছু বুঝে না। পায়েল রাইসাকে নিজের মেয়ের মতো আদর যত্ন করে। এখন আমি বেশি রাত করে বাসায় ফিরি না, কারণ পায়েল সবসময় আমার জন্য রাত জেগে অপেক্ষা করে। তাকে বললেও শুনে না, তাই রাতে তাড়াতাড়ি বাসায় ফিরে আসি। সকালে সবাই একসাথে বসে নাস্তা করছি। পায়েল নিজ হাতে রাইসাকে নাস্তা খাইয়ে দিচ্ছে। রাইসা আমাকে বলল, আব্বু, আজকে তো শুক্রবার, চলো না আজকে আমাকে আর ম্যামকে বাহিরে ঘুরতে নিয়ে যাবে। ঠিক আছে মামুনি, তুমি আর তোমার ম্যাম নাস্তা করে রেডি থেকো। তোমাদের আজকে কয়টা জায়গায় নিয়ে যাব। তুই যদি আজকে ঘুরতে যাস তাহলে এই কাজটা করবি না। আমরা কিন্তু 20 লাখ টাকা নিয়ে নিছি। সেটা কালকে করব। আজকে আমার রাইসা মামুনিকে নিয়ে ঘুরতে যাব। সারাদিন বাসায় থাকে, কোথাও নিয়ে যেতে পারি না কাজের জন্য। তুই আজকে সবাইকে বলে দে আজকে সবার ছুটি। রাফি ঠিক আছে বলে নাস্তা খেতে লাগলো। আমি নাস্তা করে রুমে চলে আসলাম। তারপর একটা কোট গায়ে দিলাম। কোট গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে নিচে এসে রাইসা আর পায়েলের জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ রাফি আমার সামনে এসে বলল, রাসেল, কিছুক্ষণ আগে আমাদের লোক ফোন দিয়ে বলেছে রনি নাকি তোকে মারার জন্য রকির সাথে হাত মিলিয়েছে। তুই ওদের নিয়ে একা একা বের হওয়া ঠিক হবে না, যদি পথে তোর ওপর আক্রমণ করে। ঠিক বলেছিস, তুই আমাদের সব লোককে বলে দে আজকে যেন ছুটি না কাটাই। সেটা তুই বলার আগেই সবাইকে আমি বলে দিছি। সবাই বাইরে গাড়ি নিয়ে তোদের জন্য অপেক্ষা করছে। খুব ভালো করছিস, তাহলে তুইও রেডি হয়ে নে, আর সাথে আমার জিনিসগুলো নিয়ে নিবি। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি এখনই সবগুলো গাড়িতে নিচ্ছি। তুই রাইসা আর পায়েলকে নিয়ে বের হ। এই বলে রাফি চলে গেল। হঠাৎ সিঁড়ির উপর চোখ পড়তে আমি পুরো অবাক হয়ে গেলাম। আজকে পায়েলকে অনেক সুন্দর লাগছে। নীল রঙের একটা শাড়ি পরেছে। তাহলে সে বড় লোকের মেয়ে, এখন শাড়িও পরতে পারে। পায়েল দেখে ইচ্ছে করছে তাকে একটাবার জড়িয়ে ধরি, কিন্তু আমি ওকে কোন অধিকারে জড়িয়ে ধরবো? সে তো আমার ভালোবাসার মানুষ না, আমার বউ না, তাহলে কেন আমি তাকে জড়িয়ে ধরবো? হঠাৎ রাইসার ধাক্কায় ধ্যান ভাঙলো। তখন রাইসা বলল, আব্বু দেখো তো আমাকে এবং ম্যামকে কেমন লাগছে। ম্যাম আমাকে সাজিয়ে দিয়েছে। অনেক সুন্দর লাগছে মামুনি, এখন চলো আমরা বেরিয়ে পড়ি। পায়েলের হঠাৎ মুখটা কেমন হয়ে গেল। পায়েল মনে করছে আমি তাকে বলবো শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে, তার রূপের প্রশংসা করব। আমরা বাসা থেকে বেরিয়ে আমার গাড়িতে উঠলাম। আজকে আমি নিজে গাড়ি চালাবো। পায়েল আর রাইসা আমার সাথে সামনের সিটে বসলো। রাফি সহ আমাদের সাথে মোট 10 গাড়ি আসছে। প্রথমে একটা হাসপাতালের সামনে গেলাম, তারপর পায়েল এবং রাইসাকে গাড়ি থেকে নামতে বললাম। রাইসা আর পায়েল গাড়ি থেকে নামার পর সিকিউরিটি গার্ড আমাকে দেখে সালাম দিল। সবাইকে নিয়ে হাসপাতালের ভিতরে ঢুকলাম। হাসপাতালের ভিতরে ঢুকে ম্যানেজারের কেবিনে গেলাম। ম্যানেজার আমাকে দেখে দাঁড়িয়ে সালাম দিল আর বলল, স্যার আপনি আসবেন, আমাকে একটাবার বলতেন আমি নিজেই আপনার বাসায় চলে আসতাম। আমি এখানে আসছি হাসপাতালটা দেখার জন্য। কোনো অসুবিধা হচ্ছে না তো? রোগীদের খেয়াল ঠিক মতো রাখেন তো? আমরা সবাই রুগীদের খেয়াল রাখছি, তাদের সবসময় সেবা যত্ন করি, তাদের কোনো কিছুর কমতি রাখছি না। আপনি রুগীদের সাথে কথা বললে বুঝতে পারবেন। আমি আপনার কথা বিশ্বাস করি বলে আপনাকে ম্যানেজারের দায়িত্ব দিচ্ছি। আমার আর দেখা লাগবে না। রাফি ম্যানেজারকে 50 লাখ টাকা দিয়ে দেয়। এই বলে রাইসা আর পায়েলকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম। তারপর গাড়িতে উঠে একটা এতিমখানার সামনে গেলাম। আসার সময় ওদের জন্য কিছু জামা কাপড় এবং খাবার নিয়ে আসলাম। সবাইকে জামা কাপড় দিলাম আর সবার সাথে বসে খাবার খেলাম। তারপর সবার থেকে বিদায় নিয়ে একটা বৃদ্ধাশ্রমে চলে আসলাম। পায়েল কোনো কথা বলছে না, শুধু দেখে যাচ্ছে আর অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। বৃদ্ধাশ্রমের সামনে গাড়ি থামিয়ে সবাই ভিতরে ঢুকলাম। আমাকে দেখে সবাই এসে জড়িয়ে ধরলো। আসার সময় মহিলাদের জন্য একটা করে শাড়ি এবং পুরুষদের জন্য লুঙ্গি পাঞ্জাবি নিয়ে আসলাম। তাদের সবাইকে সবটা বুঝিয়ে দিলাম। এই বৃদ্ধাশ্রম যারা দেখাশোনা করে তাদের বললাম, এখানে কি সব ঠিক মতো চলছে? খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে না তো? যদি শুনি আমার আব্বু আম্মুরা কষ্ট পাচ্ছে তাহলে কাউকে আমি ছাড়বো না। যখন যার যেটা লাগবে দ্রুত এনে দিবে। আরো কিছুক্ষণ কথা বললাম এবং বৃদ্ধাশ্রমের সবাইকে বলছি, কোনো অসুবিধা হচ্ছে না তো? সবাই বলল কোনো অসুবিধা হচ্ছে না। তারপর ওদের থেকে বিদায় নিয়ে মার্কেটে গিয়ে পায়েল এবং রাইসার জন্য কিছু মার্কেট করলাম। তারপর একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে রাত 10টা বেজে গেছে। এতক্ষণ সময় পায়েল একটা কথাও বলে নাই।
শুধু আমার কাজ কাম দেখছে। বাসায় আসার পর রাইসাকে বললাম, মামুনি আজকে ঘোরাঘুরি করে তোমার কেমন লাগছে? অনেক ভালো লেগেছে আব্বু। তুমি সবার গরিব দুঃখী মানুষের খেয়াল রাখো, এটা দেখে আমার অনেক ভালো লেগেছে। ঠিক আছে মামুনি, তুমি একটু রুমে যাও, আমি তোমার ম্যামের সাথে একটু কথা বলবো। রাইসা ঠিক আছে বলে রুমে চলে গেল। এবার আমি পায়েলকে বললাম, আচ্ছা পায়েল, তোমাকে সেই সকালবেলা আমাদের সাথে বের হয়ে যাওয়ার পর তুমি একটা কথা বলো নাই কেন? কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি রাসেল, আমি তোমার কাজ কাম দেখে আজকে মুগ্ধ হয়ে গেলাম। তোমার এসব কাজ আমার অনেক ভালো লেগেছে। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি, কি বলবো তোমায়। তুমি মনে করছো কি আমি এতটাই খারাপ? আসলে তুমি যতটা খারাপ ভাবছো, এই রাসেল এতটা খারাপ না। আমি এসব কাজ করে যে টাকা নেই, সব টাকা এই গরিব দুঃখী মানুষের পিছনে খরচ করি। এখন হয়তো তুমি বলবে এসব হারাম টাকা, আমি বলবো একটা টাকাও হারাম না, কারণ এসব টাকা গরিবদের হকের টাকা। বড় বড় নেতা গরিবদের পেটে লাথি দিয়ে এসব টাকা নিছে, আর সেই টাকা আমি কাজের বিনিময়ে আসি, আর সেই টাকা দিয়ে তাদের জন্য হাসপাতাল, এতিমখানা, স্কুল, বৃদ্ধাশ্রম এগুলো করে দিছি। হঠাৎ দেখি পায়েলের চোখে পানি। তখন আমি বললাম, এই পায়েল, তুমি কান্না করছো কেন? আমি কি খারাপ কিছু বলেছি? আমার কথায় কি কষ্ট পেয়েছো? এই কথা বলার সাথে সাথে পায়েল আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ জড়িয়ে ধরে তার রুমে চলে গেল। আমি তো কিছুই বুঝতে পারলাম না। এত কিছু বুঝে লাভ নেই। আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। পরের দিন সকালে রাফি এবং কিছু লোক নিয়ে রকির আস্তানায় গেলাম। রকি হয়তো আমাকে এভাবে তার এখানে দেখবে আশা করে নাই। রকির সাথে রনিও আছে। তখন রকি বলল, আরে ভাই, আপনি আমার এখানে? আপনি একটা ফোন দিলে তো আমি আপনার কাছে চলে আসতাম। আপনি শুধু শুধু কষ্ট করে আসতে গেলেন কেন? ওই তোরা ভাইকে চেয়ার দে। আমি এখানে বসতে আসি নাই, শুধু তোকে রনিকে একটা ওয়ার্নিং দিতে আসছি। শুনেছি রনি নাকি আমাকে মারার জন্য তোর কাছে এসেছে। তুই যদি আমার বা আমার লোকদের উপর একটা আঘাত করিস, তাহলে তোদের দুইটাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবো, কথাটা মনে রাখিস। ভাই, আপনি মানুষের কথা বিশ্বাস করবেন না। কোথায় আপনি আর কোথায় আমি? আমি তো আপনার একটা পশম ছিঁড়তে পারবো না। তাহলে রনি তোর কাছে এসেছে কেন? তোর তো ওর সাথে ভেজাল ছিল। ভাই, রনি আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। সে তার ভুল বুঝতে পেরেছে, তাই আমিও তাকে ক্ষমা করে দিছি। দুজনে এখন আগের মতো হয়ে গেছি। আগের মতো হয়েছিস ভালো কথা। যদি কখনো আমায় ক্ষতি করার চেষ্টা করিস, তাহলে রনির ছোট ভাইকে যেভাবে মেরেছি তোদেরকেও সেইভাবে মারবো, কথাটা মনে রাখিস। এ কথা বলে রনির আস্তানা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর পায়েল এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, তুমি এত সকাল সকাল কোথায় গেছো? আর নাস্তাটাও করে যাওনি? তুমি তো এত সকাল ঘুম থেকে উঠো না। আসলে সকালে একটা কাজ ছিল, সেটা শেষ করে আসছি। খালাকে বলো টেবিলে নাস্তা দিতে, আমি ফ্রেশ হয়ে আসছি। খালা রান্নাঘরে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। আমি ঠিক আছে বলে রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। পায়েল আমার সামনে নাস্তা দিল। হঠাৎ পায়েল যেটা বলল সেটা শুনে আমার মনটা পুরো খারাপ হয়ে গেল। পায়েল এটা কি বলছে? রাসেল, আমি কালকে সকালে বাড়িতে চলে যাব। সীমার আম্মু এখন সুস্থ আছে। আব্বু কালকে গাড়ি পাঠিয়ে দেবে। আরো কিছুদিন থেকে যাও। আর সীমা, স্কুলে আসলে সমস্যা কোথায়? তুমি আমার বাসায় আরো কিছুদিন থাকো। আমার মনে হয় রাইসা তোমাকে ছাড়া থাকতে পারবে না। আমার থেকে এখন তোমাকে ভালোবাসে। হঠাৎ রাইসা আমাদের সামনে এসে বলল, ম্যাম, আপনি যাবেন না, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আপনি চলে গেলে আমার সাথে কে খেলবে, কে আমাকে খাইয়ে দিবে, কে আমাকে আদর করবে, কে আমাকে সুন্দর করে পড়াবে? প্লিজ ম্যাম, আপনি যাবেন না। রাইসা, এটা হয় না। আমি তো আর সারা জীবনের জন্য তোমাদের বাসায় আসিনি। আর বাইরের মানুষ খারাপ বলবে। তাহলে আপনি আমার আম্মু হয়ে যান, তাহলে আর কেউ কিছু বলবে না। আপনাকে ছাড়া আমি এক মিনিটে থাকতে পারবো না। রাইসার কথা শুনে আমি আর পায়েল দুজন দুজনের দিকে তাকালাম। তখন আমি বললাম, রাইসা তুমি এটা কি বলছো? উনি তোমার ম্যাম হয়, ওনার কাছে ক্ষমা চাও। রাইসা, তোমার আব্বু যদি রাজি থাকে তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। পায়েল, এ তুমি কি বলছো? তোমার আব্বু আম্মু কখনো আমার কাছে তোমাকে বিয়ে দিবে না। তারা যদি আমার নাম শুনে কখনো তোমাকে আমার হাতে তুলে দিবেন। কেন তুলে দেবে না? তুমি তো আর খারাপ কাজ করো না। তুমি গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছ। আর একটা সত্যি কথা বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো না? না, আমি পায়েলের কথা শুনে কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না। কি করে বলবো পায়েল, আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি যে কাজ করি এটা শুনে তোমার আব্বু আম্মু কখনো আমার কাছে বিয়ে দিবে না। তখন আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি,
কিন্তু তোমার আব্বু আম্মু কি আমাকে মেনে নিবে? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, তাদের রাজি করার দায়িত্ব আমার। যদি রাজি না হয় তখন তুমি কি করবে? সব বাবা মা চায় মেয়েকে ভালো ছেলের সাথে বিয়ে দিতে, কিন্তু আমার মতো মাফিয়া এবং খুনির কাছে কি তোমার আব্বু আম্মু বিয়ে দিবে? আমার আব্বু আম্মু আজ পর্যন্ত আমি যা চেয়েছি তাই এনে দিয়েছে। সত্যি কথা বলতে আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। না, আমি এখন তোমাকে ম্যাম বলে ডাকবো না, আম্মু বলে ডাকবো। আজকে আমার আব্বু আম্মু সবাই আছে, কেউ বলতে পারবে না তোর আব্বু আম্মু মারা গেছে। কে বলেছে তোমার আব্বু আম্মু মারা গেছে? আজকে থেকে আমিও তোমার আম্মু। রাইসা আর কোনো কথা না বলে পায়েলকে জড়িয়ে ধরে কান্না করে দিল। হঠাৎ রাফি এসে বলল, রাসেল, তোর সাথে পার্সোনাল কিছু কথা আছে, তুই যদি একটু শুনতি। পায়েল, তুমি রাইসাকে নিয়ে একটু রুমে যাও, আমি রাফির সাথে কথা বলে আসছি। পায়েল ঠিক আছে বলে রাইসাকে নিয়ে রুমে চলে গেল। তারপর আমি রাফিকে বললাম, এবার বলো কি এমন পার্সোনাল কথা? আজকে সকালে ওই লোকটা ফোন করে বলেছে ওই খুনিদের নাকি উনি দেখেছে এবং খুনিদের পিছনে পিছনে গিয়ে তাদের আস্তানা চিনে আসছে। তাহলে আজকে ওই খুনিদের শেষ দিন, একটা মেয়েকে তারা এতিম করেছে, ওদের বাঁচিয়ে রেখে লাভ নেই। তুই বাহিরে গিয়ে সবকিছু রেডি কর, আমি পায়েল এবং রাইসাকে বলে আসছি। রাফি ঠিক আছে বলে বাহিরে চলে গেল। আপনারা হয়তো ভাবছেন কিসের খুনি, একটু অপেক্ষা করুন, তাহলে সব জানতে পারবেন। আমি পায়েলের রুমে গিয়ে দেখি পায়েল রাইসাকে পড়াচ্ছে। তখন আমি বললাম, পায়েল, আমি একটু বাহিরে যাচ্ছি, আজকে তুমি রাইসাকে স্কুলে নিয়ে যাও, তোমাদের সাথে আমার লোক গাড়ি নিয়ে যাবে। ঠিক আছে, বাইরে যাবে সেটা জিজ্ঞেস করবো না, শুধু বলবো সাবধানে কাজ করো, তোমার যেন কোনো ক্ষতি না হয়। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, এই রাসেলের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তুমি রাইসাকে নিয়ে স্কুলে যাও। বলে বাসার বাহিরে চলে আসলাম। বাহিরে এসে দেখি রাফি সবকিছু রেডি করে রাখছে। তারপর 5টা গাড়ি লোক নিয়ে ওই খুনিদের আস্তানায় যেতে লাগলাম। আসার সময় বাকি লোকদের বলে আসছি পায়েল আর রাইসাকে স্কুলে নিয়ে যেতে, স্কুল ছুটি হলে তাদের নিয়ে বাসা যেতে। আমরা ওই খুনিদের আস্তানায় চলে আসলাম। গাড়ি নিয়ে সোজা আস্তানার ভিতরে ঢুকে গেলাম। গাড়ি থেকে নেমে দেখি রনি এবং রকি দুজনে বসে গল্প করছে। আসার সময় ওই লোকটাকে সাথে করে নিয়ে আসলাম। ওই লোকটা বলল, ভাই, এরা ওই দিন রাতে ওই মেয়েটার আব্বু আম্মু মেরেছে, আমি নিজের চোখে দেখেছি। রনি আর রকি আমাকে দেখে রকি বলল, তুই কি সমস্যা সমাধান করবি? তোরা 5 মাস আগে রাতে 2জন লোককে মেরে ফেলছিস, এখন বল তাদের কেন মারছিস? প্রথম কথা হচ্ছে তোদের বসকে, আর কি কাজে ওদের মারছিস? আমরা একটা 5তলা বাসায় ভাড়া থাকতাম, ইয়াবা ব্যবসা করতাম। একদিন তারা স্বামী স্ত্রী দেখে ফেলে, পরে পুলিশের কাছে গিয়ে বলে দেয়। তারা ওই বাসার নিচতলায় ভাড়া থাকতো। পুলিশ এসে আমাদের সব ইয়াবা এবং আমাদের লোকগুলোকে নিয়ে যায়। আমাদের বস বলেছে ওদেরকে মেরে ফেলতে, তাই ওই দিন রাতে তাদের রাস্তায় আটকে কুপিয়ে মারি। ও আচ্ছা, এবার বল তোদের বসকে, সে কোথায় থাকে? আমাকে তো বললি না তোদের বসের কথা। আমাদের বসকে সেটা আমরা কখনো বলবো না, উনি রাতের আধারে কাজ করে। ওই দিন আমাদের সাথে বসও ছিল। তোরা যদি তোদের বসের কথা না বলিস আজকে তোদের কেউ বাঁচাতে পারবি না। তাই বলছি তোদের বসকে এবং থাকে কোথায়। এতক্ষণ তোর সাথে ভালোভাবে কথা বলছি, এখন আর বলবো না। তোর যদি সাহস থাকে আমাদের মেরে দেখা। তুই সাথে কয়জন লোক নিয়ে এসেছিস? আর তোর চারপাশে তাকিয়ে দেখ, আমাদের লোক তোর লোকের চেয়ে 3 গুণ বেশি আমাদের লোক। আজকে তুই এবং তোর লোক কেউ বাঁচতে পারবি না। আচ্ছা তাই নাকি? তোরা হয়তো আমার সম্বন্ধে ভালো করে জানিস না। এই রাসেলের সব লোক ট্রেনিং প্রাপ্ত। ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওদের মেরে ফেল। আমি কথাটা বলার সাথে সাথে আমার লোক গুলি করা শুরু করে দিচ্ছে। নি আর রকি লোক চারপাশে লুকিয়ে গুলি করা শুরু করে দিছে। আমরা আসার সময় সবকিছু রেডি করে আসছি, মানে আমাদের শরীরে যেন গুলি না লাগে সে ব্যবস্থা করে আসছি। রনি আর রকি সব লোক গুলি খেয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমি রনি আর রকির পায়ে গুলি করলাম, ওরা সাথে সাথে মাটিতে বসে পড়লো। তাদের সব লোক মারা গেছে। আমি এবার রনি আর রকির সামনে একটা চেয়ার নিয়ে বসলাম। তারপর বললাম, বেঁচে থাকতে চাইলে তোদের বসের নাম বল, সে থাকে কোথায়? যদি না বলিস তাহলে আজকে তোদের শেষ দিন। আমার কথা শুনে দুজনেই ভয় পেয়ে গেল। তখন রকি বলল, আমাদের বস আর কেউ নয়, আমজাদ খান। সে আগে বাহিরে ছিল, 7 মাস আগে বাংলাদেশে আসে, তারপর অবৈধ ব্যবসা শুরু করে। তবে আমাদের বসকে কেউ এখনো দেখেনি। উনি বাংলাদেশের শেষ বর্ডারে থাকে। আর ওই দিন স্বামী স্ত্রীকে আমরা মারি নাই, মেরেছে আমাদের বস, কারণ পুলিশ তার 1 কোটি টাকার ইয়াবা নিয়ে গেছে। আমজাদ খানের কথাটা শুনে বুকের ভিতর কেমন মোচড় দিয়ে উঠলো। কে এই আমজাদ খান? আমি যাকে চিনি সে আবার নয় তো? যদি সে হয় তারপরেও তাকে আমি বাঁচিয়ে রাখবো না, তার প্রতি আমার অনেক রাগ আছে। তখন আমি রাফিকে বললাম, রাফি,
আমি গাড়িতে গিয়ে বসছি, তুই ওদের কি করবি করে আয়। ঠিক আছে, তুই গিয়ে বাড়িতে বস, ওদের ব্যবস্থা আমি করে আসছি। আমি আর কোনো কথা না বলে বাড়ি এসে গাড়িতে গিয়ে বসলাম। 10 মিনিট পর রাফি সবগুলো লোক নিয়ে বেরিয়ে আসলো। সব লোক গাড়িতে উঠে বসলো। রাফি আমার সাথে সামনের সিটে বসলো। তখন রাফি বলল, দুইজনের একটা করে হাত এবং একটা করে পা কেটে দিলাম, আর আমজাদ খানের ঠিকানা নিয়ে আসলাম। ওই শালা নাকি সিলেটের শেষ মাথায় থাকে। ঠিক আছে, ওর ব্যবস্থা পরে করব, এখন বাসায় চল। আমার কথা শুনে রাফি আর কোনো কথা বলল না। তারপর আমরা বাসায় যেতে লাগলাম। আপনারা হয়তো সবকিছু বুঝতে পারছেন। যদি কেউ না বুঝেন তাহলে আমি বুঝিয়ে বলছি। আমি যাদের খুনের কথা বলছি তারা আর কেউ নয়, রাইসার আব্বু আম্মুর কথা বলছি। ওই দিন রাতে রাইসার আব্বু আম্মুকে গাড়িতে করে কবরস্থানে আসার সময় একটা লোক আমাকে এসে বলে সে নাকি ওই খুনিদের চেহারা দেখেছে, তাদের একবার দেখলে চিনে ফেলবে। এরপর ওই লোকটাকে নিয়ে খুনিদের খুঁজতে থাকে। ওই লোকটা একটা অফিসে চাকরি করে। ওই দিন অফিসে কাজের চাপ বেশি থাকায় অফিস থেকে আসতে অনেক রাত হয়ে যায়। কোনো গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আমি গাড়ি থেকে নেমে দরজার সামনে এসে কলিং বেল চাপ দেওয়ার পর পায়েল এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, যাক, তোমার কিছু হয়নি। আমি তো অনেক চিন্তা করছিলাম তোমার জন্য। একমাত্র আল্লাহ ছাড়া এই রাসেলের গায়ে কেউ আঘাত করতে পারবে না। আমার যে ক্ষতি করতে আসবে সবগুলোকে মেরে নদীতে ভাসিয়ে দিব। ঠিক আছে, এখন কথা না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের টেবিলে খাবার দিচ্ছি। আমি ঠিক আছে বলে রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে নিচে আসলাম। একটা চেয়ার টেনে বসলাম। কিছুক্ষণ পর রাফি এসে বসলো। পায়েল আমাদের দুজনকে খাবার বেড়ে দিচ্ছে। তখন আমি বললাম, আচ্ছা পায়েল, খালা কবে আসবে সেটা কি তোমাকে বলেছে? আমার কাছে তো কিছুই বলেনি। যাওয়ার সময় বলে গেছে কিছুদিন থেকে তারপর চলে আসবে। ও ঠিক আছে, তুমিও আমাদের সাথে বসে পড়ো। আর রাইসা কোথায়? ওকে তো দেখছি না। রাইসাকে খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, সে এখন ঘুমোচ্ছে। আমি আর কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর পায়েল আমার রুমে এসে বিছানায় শুয়ে আমাকে জড়িয়ে ধরলো। এই পায়েল, তুমি এটা কি করছো? আমাদের এখনো বিয়ে হয়নি, তুমি আমাকে জড়িয়ে ধরলে কেন? আমার মন চাইছে তাই তোমাকে জড়িয়ে ধরেছি। আর বিয়ে হয়নি তো কি হয়েছে, বিয়ে তো একদিন হবে। আমরা তো খারাপ কিছু করতে যাচ্ছি না। আগে আমাদের বিয়ে হোক, তারপর তুমি যা খুশি করো, আমি তোমাকে বাধা দিব না। আমাদের ব্যাপারে তোমার আব্বু আম্মুকে সবকিছু খুলে বলছো? এখনো কিছু বলি নাই, আগে তোমার সাথে কিছুদিন প্রেম করব, তারপর আব্বু আম্মুকে বলবো। ঠিক আছে, এখন আমাকে ছাড়ো। না, ছাড়বো না। আমাকে এখন একটা কিস করো, তারপর চেয়ে দিব। আচ্ছা পায়েল, হঠাৎ তোমার কি হলো? তুমি আগে আমার সাথে কিভাবে কথা বলতে, আর এখন কিভাবে কথা বলছো? আগে তো তোমার কথা মতোই চলেছি এবং তোমার সাথে আমার কিছু ছিল না। এখন তুমি আমার ভালোবাসা, তাই এখন সাহস বেড়ে গেছে। তুমি আমার মতো মাফিয়াকে কেন ভালোবাসালে? আমার এই জীবনের কোনো নিরাপত্তা নেই। কখন শত্রু এসে আমাকে মেরে ফেলে তার কোনো নিশ্চয়তা নেই। তোমাকে যদি কেউ মেরে ফেলে তাহলে সেদিন আমিও তোমার সাথে মরে যাব। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ভালোবেসেছি শুধুমাত্র গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য। আর আমি জানি তুমি ভালো মানুষের কোনো ক্ষতি করবে না, তুমি খারাপ মানুষের ক্ষতি করবে। তুমি জানো পায়েল, যখন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাই তখন এইসব গরিব দুঃখীদের রাস্তার পাশে পড়ে থাকতে দেখি, তখন নিজের কাছে অনেক খারাপ লাগে। তাই ওদের জন্য এই কাজগুলো করে যাচ্ছি। আর আমার এই খারাপ কাজ করার কোনো ইচ্ছে ছিল না, একমাত্র আব্বু আম্মুর কারণে এই পথটা বেছে নিতে বাধ্য হয়েছি। আমি বলি কি, তুমি এসব কাজ ছেড়ে দাও। আমরা দুজনে বিয়ে করে আবার সবকিছু নতুন করে শুরু করব। এখন আমি এই কাজ ছাড়তে পারবো না। আমি তখনই এই কাজ ছেড়ে দিব যখন বাংলাদেশ থেকে সব ময়লা আবর্জনা পরিষ্কার করতে পারবো। সেই দিন আমি নিজেই এসব কাজ ছেড়ে দিব। এখন ছেড়ে দিলে খারাপ লোকগুলো চান্স পেয়ে যাবে। রাস্তাঘাটে মানুষ নিরাপদে চলতে পারবে না। একমাত্র আমার কারণে এই দেশের মানুষ নিরাপদে চলতে পারে। আমার কথাটা শেষ হতে না হতেই পায়েল এমন কিছু করবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। পায়েল আমার সাথে এটা কি করলো? আমার কথা শেষ হতেই পায়েল আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, পায়েল, এটা তুমি কি করলে? আমি তোমার কাছে এমন কিছু আশা করি নাই। আমি বলছি না আমাদের বিয়ের আগে কিছু হবে না? আমি তো বেশি কিছু করিনি, শুধু তোমাকে কিস করেছি। আর আমি তোমাকে ভালোবেসে কিস করেছি। ঠিক আছে, এখন তুমি আমার রুম থেকে যাও। দেখো রাইসা একা একা কি করছে। পায়েল ঠিক আছে বলে রুম থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে 1 মাস চলে গেল। পায়েল আর আমার ভালোবাসা আগের মতো আছে। কালকে নির্বাচন, এই 1 মাসে আর কোনো কাজ করি নাই। নির্বাচন শেষ হলে আমার একটা মিশন আছে। দেখতে দেখতে নির্বাচন শেষ হলো। এবারও জাহিদ খান পাশ হয়েছে, তার বিপক্ষ প্রার্থী বসে গেছে।
তাই জাহিদ খানের কাছ থেকে কেউ নিতে পারে নাই। আজকে পায়েল তাদের বাড়িতে চলে যাবে। সবকিছু গুছিয়ে নিচে আসলো, সাথে রাইসাও আছে। রাইসা আমার পাশে এক চেয়ার টেনে বসলো। পায়েল রাইসার পাশে চেয়ার টেনে বসলো। তখন রাইসা বলল, আম্মু, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে আম্মু, কিছুদিন অপেক্ষা করো, তারপর আম্মু একেবারের জন্য তোমার কাছে চলে আসবো। তোমার নানা নানিকে তো রাজি করাতে হবে। তুমি যদি রাজি করাতে না পারো তাহলে আমি তাদের কাছে তোমাকে ভিক্ষা চাইবো, তারপরেও তোমাকে আমার আম্মু বানাবো। পায়েল রাইসাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, তুমি আমাকে এত ভালোবাসো কেন? তোমাকে ছেড়ে যেতে মন চাইছে না। কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি, নিজের আপন মা বানিয়েছি। তোমাকে ছাড়া থাকবো কি করে? আমি নানা নানির সাথে কথা বলে তোমাকে বাসায় নিয়ে আসবো। তুমি চিন্তা করো না আম্মু, তোমার নানা নানি রাজি না হলেও আমি তোমার কাছে চলে আসবো। এখন কান্না থামাও, নাস্তা শেষ করে নাও। আর তোমার আব্বু বলেছে কেন তোমাকে এত জরুরি বাসায় যেতে? সেটা বলে নাই, তবে বলেছে আমার জন্য নাকি খুশির সংবাদ আছে, সেটা বাড়িতে গেলে বলবে। ও, নাস্তা শেষ করে নাও, তোমার আব্বু গাড়ি পাঠিয়ে দিছে। রাফি আমাকে বলছে তোমার গাড়ি চলে এসেছে। পায়েল আর কোনো কথা না বলে নিজে নাস্তা করলো, সাথে রাইসাকে খাইয়ে দিল। নাস্তা শেষ করার পর আমার লোকগুলোকে বললাম পায়েলের ব্যাগ গাড়িতে নিয়ে রাখতে। পায়েল রাইসাকে বলল, রাইসা মামুনি, তুমি একটু বাইরে যাও তো, তোমার আব্বুর সাথে আমি একটু কথা বলে আসছি। রাইসা ঠিক আছে বলে রাফির সাথে বাসার বাহিরে চলে গেল। রাইসা আর রাফি বেরিয়ে যাওয়ার সাথে সাথে পায়েল আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে নিজেই কান্না করতে লাগলো। তখন আমি বললাম, এই পায়েল, তুমি কান্না করছো কেন? তোমাকে শক্ত হতে হবে, তুমি এভাবে ভেঙে পড়লে তো কিছুই হবে না। তোমাকে ছেড়ে যেতে মন চাইছে না, আমার মনের ভেতর কেমন জানি ভয় লাগছে, আমি না তোমাকে হারিয়ে ফেলি। এরকম ভয় পেলে চলবে? তুমি তোমার আব্বু আম্মুকে বুঝিয়ে বললে হয়তো তারা রাজি হয়ে যাবে, আর না হলে মনে করব তুমি আমার কপালে ছিলে না। যদি আব্বু আম্মু রাজি না হয় তাহলে তুমি কি আমাকে নিয়ে এসো, আব্বু তোমাকে দেখলে আমাকে এমনিই তোমার হাতে তুলে দেবে। শোনো পায়েল, আমি নিজের ক্ষমতা দেখিয়ে তোমাকে তুলে আনতে পারবো না। তোমার আব্বু আম্মু যদি আমার হাতে তোমাকে তুলে দেয় তাহলে আমি তোমাকে নিয়ে আসবো। আব্বু আম্মু না রাজি হলে তুমি আমাকে ভুলে যাবে? আমার কথা তোমার একটু মনে পড়বে না? আমাকে ভুলে থাকতে হবে, হয়তো কিছুদিন খারাপ লাগবে, পরে এমনিই ঠিক হয়ে যাবে। রাসেল, শেষবারের মতো আমাকে আরেকটা কিস করবে? হয়তো এটা আমার শেষ কিস। আর আব্বু আম্মু রাজি হলে সারা জীবন তোমার ওই ঠোঁট দুটো নিজের করে রাখবো। আমি আর কোনো কথা না বলে পায়েলের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পর দুজন দুজনকে ছেড়ে দিয়ে বাহিরে চলে আসলাম। পায়েল গাড়িতে ওঠার আগে রাইসাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে কান্না করেছে। অনেক কষ্টে রাইসাকে পায়েলের কাছ থেকে ছাড়িয়ে আনলাম। তারপর পায়েল চলে গেল। আমি রাইসাকে কোলে করে রুমে নিয়ে আসলাম। তখন রাইসা বলল, আব্বু আম্মু কি আর ফিরে আসবে না? আমি আম্মুকে ছাড়া থাকতে পারবো না, আমি অনেক ভালোবাসি আম্মুকে। কে বলেছে তোমার আম্মু আসবে না? দেখবে কিছুদিন পর তোমার আম্মু তোমার কাছে চলে আসবে। তুমি কান্না করো না। তোমার কথা যেন সত্যি হয় আব্বু। এই বলে রাইসা আমার কোলে শুয়ে পড়লো। রাইসার ঘুম আসার পর তাকে রেখে রুম থেকে বেরিয়ে আসলাম। নিচে আসার পর রাফি বলল, শোন রাসেল, আমজাদ খানের আস্তানায় আমাদের লোক পাঠিয়েছি, বলেছি যে করেই হোক তার সব খবর আমাদের দেওয়ার জন্য। ভালো করছিস। এখন বল রনি আর রকির কি খবর? তারা এখনো কি হাসপাতালে আছে নাকি তারা বেরিয়ে গেছে? শুনেছি তাদের লোক এসে রনি আর রফিকে নিয়ে গেছে, তবে কোথায় নিয়ে গেছে সেটা বলতে পারবো না। আর ওদের খোঁজ খবর নিয়ে তুই কি করবি? ওরা তো আর কিছুই করতে পারবে না। আমি জানি তারা আমাকে মারার জন্য আমজাদ খানের কাছে যাবে। ওদের তো এখন একটা হাত আর একটা পা আছে, তারা এখন আলগা হাত পা লাগাবে। এবার যদি আমাদের ক্ষতি করতে আসে তাহলে তাদের আর বাঁচিয়ে রাখবো না। ওরা একটাকে ভালো করে চেনে নাই। ঠিক আছে, তুই এখন রুমে যা, যদি কোনো খবর আসে তাহলে আমাকে জানাস। আমি একটু রুমে গেলাম। ঠিক আছে যা, তবে আজকে মন্ত্রী তোকে রাতে তার সাথে দেখা করতে বলেছে। আমি ঠিক আছে বলে উপরে এসে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। পায়েলের কথা খুব মনে পড়ছে। পায়েলের সামনে নিজেকে অনেক শক্ত রেখেছি। যদি আমি ভেঙে পড়তাম তাহলে পায়েল ভুলেও তাদের বাড়িতে যেত না। পায়েল এসেছে অনেকদিন হয়েছে, তার আব্বু আম্মু অনেক চিন্তা করছে, তাই ওকে যেতে দিলাম। কিন্তু আজ পর্যন্ত পায়েলের আব্বু আম্মুর সাথে আমি কথা বলি নাই। পায়েলকে ছাড়া পুরো বাসা ফাঁকা ফাঁকা লাগে। আর আমি জানি পায়েলের আব্বু কখনো রাজি হবে না। সেখানে একটা রহস্য আছে। গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। রাতে রাফি আর আমি বাসা থেকে বেরিয়ে সাথে লোক নিয়ে মন্ত্রীর বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আন্টি এসে দরজা খুলে দিল।
আমাদের দেখে আন্টি বলল, আরে রাসেল এবং রাফি, হঠাৎ আমার বাসায়? তোমরা তো আমার বাসায় আসো না, তা আজকে আসলে যে? আসলে আন্টি আমি বলছে ওনার সাথে দেখা করতে। কি জন্য দেখা করতে বলছে তা বলতে পারবো না। তোমার আঙ্কেল বললে আসো, তোমার এই আন্টির কথা একটু মনে পড়ে না? আর পড়বেই কেমন করে, আমি তো তোমাদের আপন কেউ না। তুমি রাগ করো না আন্টি, এবার কিছুদিন পর পর তোমাকে দেখতে আসবো। এবার খুশি? অনেক খুশি। এবার ভিতরে গিয়ে বসো, আমি তোমাদের আঙ্কেলকে ডেকে দিচ্ছি। বলে আন্টি ভিতরে চলে গেল। আমি আর রাফি ভিতরে ঢুকে সোফায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর মন্ত্রী আমাদের সামনে আসলো। তখন আমি বললাম, তো বলুন কেন ডেকেছেন আমাকে? আপনি তো আবার কোনো কাজ ছাড়া আমাকে মনে করেন না। আজকে তোমাকে কাজের জন্য ডাকি নাই, আজকে তোমাকে একটা জিনিস দিব। সালাম, সুটকেসটা নিয়ে আয় তো। মন্ত্রীর কথা মতো সালাম দিয়ে ভিতর থেকে একটা সুটকেস নিয়ে আসলো। তারপর মন্ত্রী আবার বলল, এখানে পুরো 2 কোটি টাকা আছে, এগুলো তুমি গরিব মানুষের মাঝে বিলিয়ে দিবে। আজ তোমার কারণে মন্ত্রী পদ হাতছাড়া হয়নি, তোমার কারণে আমি আবার মন্ত্রী হয়েছি। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, হঠাৎ আপনার কি হলো? আপনার ভিতরে হঠাৎ গরিবদের জন্য মায়া হলো কেন? আমি জীবনে গরিবের হক মেরে খেয়েছি, আমি আর গরিবের হক মেরে খাবো না। দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং গরিব দুঃখী মানুষদের জন্য কিছু করতে চাই। আমি এখন থেকে হক পথে চলবো। আপনার কথাগুলো শুনে অনেক ভালো লেগেছে। এখন থেকে আপনি আমাকে সব সময় আপনার সাথে পাবেন, তবে কখনো খারাপ কাজে আসবো না, সব সময় ভালো কাজে আসবো। ঠিক আছে, এখন টাকাগুলো রাখো। রাফি টাকাগুলো নেই। তাহলে আমরা এখন আসি, কখনো প্রয়োজন হলে ডাক দিবেন, আমি হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম। এই বলে যেই না উঠতে যাব তখন আন্টি এসে হাজির। তখন আন্টি বলল, কোথাও যাওয়া হচ্ছে না, আমি টেবিলে সবকিছু রেডি করে রেখেছি, তোমরা ফ্রেশ হয়ে আসো, খাবার খেয়ে তারপর যাবে। কি আর করার, আন্টির কথা আর ফেলতে পারলাম না। আমি আর রাফি ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে আন্টি আর মন্ত্রীর থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। বাসায় আসতেই হঠাৎ রাফির মোবাইলে ফোন আসে। রাফি ফোন ধরে আমাকে দিল। তখন আমি হ্যালো বললাম। ওপাশ থেকে শিহাব বলল, ভাই, আমজাদ খানের সব খবর পেয়েছি। আমজাদ খান 1 বছর আগে বাংলাদেশের বাইরে ছিল। এই বছর বাংলাদেশ থেকে ইয়াবা, অস্ত্র, ড্রাগ এগুলোর অবৈধ ব্যবসা করে যাচ্ছে। আর এটাও জানছি তার সাথে নাকি বাইরের লোকের সাথে হাত আছে। কিন্তু এখন আমজাদ খানকে দেখতে পাইনি। তার কিছু লোককে আটক করে কথাগুলো বের করতে পেরেছি, কিন্তু আমজাদ খান কোথায় আছে সেটা বলে নাই। তারপর ওদেরকে গুলি করে মেরে ফেলেছি। আমার মনে হয় আমজাদ খান কোথাও লুকিয়ে আছে, সবার সামনে আসে না, হয়তো লুকিয়ে লুকিয়ে অন্য কিছুর প্ল্যান করছে। কিন্তু আমি ওই আমজাদ খানকে কখনো ছাড়বো না, তাকে আমি খুঁজে বের করবই। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আরো লোক বাড়িয়েছি। বর্ডারের চারপাশে তন্ন তন্ন করে খুঁজতে আছি। একদিন ঠিকই ওই আমজাদ খানকে ধরতে পারবো। ঠিক আছে, তোরা একটু সেফে থাকবি। আমজাদ খানের লোক যেন তোদের কিছু করতে না পারে। আর কোনো কিছু লাগলে রাফির কাছে বলবি। যদি আমজাদ খানের সন্ধান পাওয়া যায় তাহলে তোরা কিছু করবি না, যা করার আমি নিজেই ওকে করব। শিহাব ঠিক আছে বলে ফোন কেটে দিল। শিহাবের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। আমি খালাকে দেখে বললাম, খালা রাইসা কি ঘুমিয়ে গেছে? রাতের খাবার খেয়েছে? তার আব্বুকে ছাড়া ও বলেছে কিছু খাবে না, তার আব্বুকে নিয়ে আসলে সে খাবার খাবে। ঠিক আছে খালা, তুমি আমাকে 1 প্লেট খাবার দাও, আমি নিজ হাতে ওকে খাইয়ে দিব। খালা আর কোনো কথা না বলে 1 প্লেট খাবার আমার হাতে দিল। আমি রুমে এসে দেখি রাইসা কোলবালিশ জড়িয়ে ধরে শুয়ে আছে। রাইসার মুখটা কান্না করতে করতে কেমন যেন হয়ে গেছে। আমি রাইসার পাশে বসে তাকে ডাকতে লাগলাম। রাইসা আমার ডাক শুনে চোখ খুলে আমাকে জড়িয়ে ধরে আবার কান্না করে দিল। তখন রাইসা বলল, আব্বু তুমি এসেছো? দেখো না, আমার আম্মু সেই সকালবেলা বাসায় গেছে, আমার কাছে একটা মিনিটের জন্য ফোন দেয় নাই। আব্বু, আমার আম্মুকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না, তুমি আমার আম্মুকে ফিরিয়ে এনে দাও, আমি তোমার কাছে আর কিছুই চাই না। স্যার কথা শুনে কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মেয়েটা পায়েলকে অনেক ভালোবেসে ফেলেছে। এখন যদি পায়েলকে রাইসার কাছে না এনে দেই তাহলে রাইসা অসুস্থ হয়ে পড়বে। আমাকে যে করেই হোক পায়েলকে এই বাড়িতে নিয়ে আসতে হবে। কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, পায়েল সেই সকালবেলা বাসা থেকে বেরিয়ে গেল, এখনো পর্যন্ত একটা ফোন দিয়ে বলল না নাকি পায়েল কোনো বিপদে পড়েছে। আগে রাইসাকে বুঝিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে রুমে গিয়ে পায়েলকে ফোন দিব। রাইসা মামুনি, তুমি কান্না করো না, আমি কথা দিচ্ছি তোমার আম্মুকে কিছুদিন পর তোমার কাছে নিয়ে আসবো। তবে তোমাকে খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, তা না হলে আমি তোমার আম্মুকে এনে দিব না। না না, আমি খাওয়া দাওয়া ঠিক মতো করবো,
তুমি শুধু আমার আম্মুকে আমার কাছে নিয়ে আসবে। আমি তোমার কাছে আর কিছুই চাইবো না। ঠিক আছে, তাহলে এখন আমার হাতে খাবার খেয়ে নাও। আমি কালকে তোমার আম্মুর বাসায় যাবো। রাইসা চোখের পানি মুছে আমার হাতে খাবার খেতে লাগলো। রাইসাকে খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে ওয়াশরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নিয়ে পায়েলকে ফোন দিলাম, কিন্তু অবাক করার বিষয় হলো পায়েলের মোবাইল বন্ধ বলছে। আমি অনেকবার পায়েলের মোবাইলে ফোন দিছি, কিন্তু বারবার মোবাইল বন্ধ বলছে। তাই আর পায়েলকে ফোন দিলাম না। আর কিছু চিন্তা না করে রাইসাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। পরের দিন রাইসাকে বুঝিয়ে রাফির এবং খালার কাছে বলে গাড়ি নিয়ে সেই দিনাজপুরে রওনা দিলাম। আসার সময় রাফিকে বলে আসছি রাইসা এবং খালাকে দেখে রাখতে। আর মন্ত্রী আমার কথা জিজ্ঞেস করলে বলতে বলছি আমি একটা কাজের জন্য ঢাকার বাহিরে গেছি। প্রায় 5 ঘন্টা পর চিরচেনা সেই শহরে চলে আসলাম। আমার আসার কোনো ইচ্ছে ছিল না এই শহরে, শুধুমাত্র রাইসার জন্য এসেছি। এই শহরে না আসার কারণ আব্বু আম্মু আমাকে ফেলে রাখার পর নানা নানি এবং মামা মামি আমার কোনো খোঁজ খবর নেয় নাই। তাই আব্বু আম্মুর মতো ওদের আমি ঘৃণা করি। আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে এই দিনাজপুর। এই স্কুলটা নতুন করে আবার বানিয়েছে। কত স্মৃতি জমে আছে এই শহরে। এখানে আমার কিছু বন্ধু ছিল, কিন্তু যাওয়ার পর তাদের সাথে আর যোগাযোগ হয়নি। তো যাই হোক, দেখতে দেখতে পায়েলদের বাসার সামনে চলে আসলাম। গাড়ি একটু সাইড করে দারোয়ানের সামনে গেলাম। তখন দারোয়ান আমাকে দেখে বলল, কাকে চাই? আর তোমাকে তো চিনতে পারলাম না, কোথায় থেকে আসছো তুমি? আসলে চাচা, আমি ঢাকা থেকে আসছি। পায়েল আর আমি বন্ধু, ওর সাথে একটু দেখা করতে আসছি। কাল সকাল থেকে ওর মোবাইল বন্ধ। পায়েল মামুনির জন্য স্যারের বিয়ে ঠিক করছে, ছেলে স্যারের বন্ধুর ছেলে। কিন্তু পায়েল মামুনি এই বিয়েতে রাজি না, তাই স্যারের জোর করে পায়েল মামুনিকে বিয়ে দিতে চাইছে আর ওর মোবাইল নিয়ে গেছে। তারপর দারোয়ান যেটা বলল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দারোয়ান চাচা এটা কি বলল? এখন পায়েল কোথায় আছে? ওর সাথে কি কথা বলা যাবে? আমি ওর সাথে 2 মিনিট কথা বলতে চাই। পায়েলকে তো রুমের ভিতরে আটকে রেখেছে, তাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না। হঠাৎ গতকালের সেই ড্রাইভার ভিতর থেকে বেরিয়ে আসলো, যে পায়েলকে বাসায় নিয়ে আসছে। আমাকে দেখে ড্রাইভার বলল, আরে ভাই, আপনি এখানে হঠাৎ আজকে পায়েল ম্যামের বাসায়? দারোয়ান ড্রাইভারের কথা শুনে তাকে বলল, তুমি ওকে ভাই বলছো কেন? তুমি কি ওনাকে চিনো? ওনাকে চিনে না বাংলাদেশের এমন কোনো মানুষ নাই। উনি হচ্ছে সেই মাফিয়া রাসেল, যে গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছে, যার নাম শুনলে বড় বড় নেতারা ভয়ে প্রস্রাব করে দেয়। সরি ভাই, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনাকে এতক্ষণ দাঁড় করিয়ে কথা বলছি। চাচা, আপনি আমার বাবার বয়সী, আমাকে আপনি তুই করে বলবেন। আর আপনি তো কোনো দোষ করেন নাই, তাহলে ক্ষমা কেন চাইছেন? তুমি অনেক ভালো একটা ছেলে, তোমার মতো ছেলে হয় না। তোমার নাম অনেকবার শুনেছি, কিন্তু কখনো দেখি নাই। আজকে তোমাকে সরাসরি দেখবো তা কখনো ভাবিনি। আচ্ছা, এসব কথা বাদ দেন। এখন বলেন, আমি কি পায়েলের সাথে কথা বলতে পারবো? তার সাথে কিছু কথা বলতে চাই। ভাই, চা কিছু করতে পারবে না। আমি ম্যামের সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছি, আপনি গিয়ে গাড়িতে বসুন। এ কথা বলে ড্রাইভার ভিতরে চলে গেল। আমি আমার গাড়িতে গিয়ে বসলাম। প্রায় আধা ঘন্টা পর দেখি ড্রাইভার বোরখা পরা একটা মেয়েকে নিয়ে আমার গাড়ির সামনে আসলো। আমি গাড়ির দরজা খুলে দিলাম। মেয়েটা ভিতরে ঢুকে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মেয়েটা আর কেউ নয়, পায়েল। আমি পায়েলকে শক্ত করে জড়িয়ে ধরলাম। পায়েল আমাকে জড়িয়ে ধরে বলল, রাসেল, আমি অন্য ছেলেকে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, তা না হলে আব্বু আম্মু আমাকে জোর করে তার বন্ধু ছেলের সাথে বিয়ে দেবে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এই পাগলি, তোমাকে আমি অন্য ছেলের সাথে বিয়ে হতে কখনো দিব না। তুমি জানো, তুমি বাসা থেকে আসার পর পুরো বাসা ফাঁকা ফাঁকা লাগে। রাইসা সারাক্ষণ তোমার জন্য কান্না করে। আমি রাইসাকে কথা দিয়েছি, তোমাকে নিয়ে আমি ঢাকায় ফিরে যাব। তাহলে আমাকে এখান থেকে নিয়ে চলো। আব্বু আমাকে জোর করে বিয়ে দেবে। আমি তোমাকে এবং রাইসাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলবো, দেখি ওনারা কি বলে। যদি রাজি হয় তাহলে তো ভালোই, আর রাজি না হলে তোমাকে আমি উঠিয়ে নিয়ে যাব। তাহলে এখন আব্বুর সাথে কথা বলো। আব্বু বলছে খুব শীঘ্রই বিয়ের দিন তারিখ ঠিক করবে। ঠিক আছে, এখন কি তোমার আব্বু বাসায় আছে? আব্বু এখন বাসায় আছে। তুমি আমাকে নিয়ে আব্বুর সামনে যাবে। না, তুমি আগে ভিতরে চলে যাও, আমি কিছুক্ষণ পরে আসতেছি। আমার জরুরি একটা কাজ আছে। পায়েল ঠিক আছে বলে আমার কপালে একটা চুমো দিয়ে বাসার ভিতরে চলে গেল। আসলে আমার মোবাইলে রাফি অনেকক্ষণ থেকে ফোন দিয়ে যাচ্ছে, তার সাথে কথা বলার জন্য পায়েলকে ভিতরে পাঠিয়ে দিলাম। আমি এবার রাফিকে ফোন দিলাম। ফোন ঢোকার সাথে সাথে রাফি রিসিভ করলো।
তখন আমি বললাম, কিরে এত ফোন দিচ্ছিস কেন? আমি পায়েলের সাথে কথা বলছিলাম, তাই তোর ফোন কেটে দিছি বারবার। ও, আসলে তোকে যে কারণে এত ফোন দিচ্ছি তা হলো কিছুক্ষণ আগে খবর পেয়েছি মন্ত্রীর বিপক্ষে প্রার্থী থেকে মারার জন্য আমজাদ খানের সাথে হাত মিলেছে। তারা জেনে গেছে তুই এখন দিনাজপুরে আসছিস, তাই আমজাদ খানের লোক তোকে মারার জন্য দিনাজপুরে রওনা দিছে। আমাকে মারার জন্য আমজাদ খানের লোক দিনাজপুরে আসছে? সমস্যা নেই, আসুক, দেখি আমজাদ খানের লোক আমার কি করতে পারে। তুই চিন্তা করিস না, নাজিম দিনাজপুরে আছে, আমি তার সাথে কথা বলছি তোকে সেভ করার জন্য। তার লোক নিয়ে তোর কাছে যাচ্ছে। এখন বল তুই কোথায় আছিস? আমি এখন পায়েলদের বাসার সামনে আছি। ওর আব্বু আম্মুর সাথে কিছু কথা বলবো। তুই নাজিমকে বলিস দিনাজপুর হাই স্কুলের সামনে থাকতে। আমি 1 ঘন্টা পর আসতেছি। রাফি ঠিক আছে বলে ফোন কেটে দিল। আমি গাড়ি থেকে বের হয়ে পায়েলদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর একটা কাজের বুয়া এসে দরজা খুলে দিল। আমাকে দেখে কাজের বুয়া বলল, আপনি কে? আমি পায়েলের বন্ধু, ঢাকা থেকে এসেছি। পায়েলের আব্বু আম্মুর সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, আপনি ভিতরে আসুন, আমি স্যার আর ম্যাডামকে ডেকে দিচ্ছি। এ বলে কাজের বুয়া ভিতরে চলে গেল। আমি ভিতরে ঢুকে সোফায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর পায়েলের আব্বু আম্মু আমার সামনে আসলো। তখন পায়েলের আব্বু বলল, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আসলে আপনাদের সাথে আমার কিছু কথা আছে, যদি আপনাদের একটু সময় হতো। সমস্যা নেই, তুমি বলো কি কথা বলবে। আসলে আমি আর পায়েল দুজন দুজনকে ভালোবাসি। আমি চাই পায়েলকে বিয়ে করতে। পায়েল বলেছে তাকে এখান থেকে নিয়ে যেতে, কিন্তু আমি তা কখনো করব না। আমি চাই আপনারা নিজ হাতে পায়েলকে আমার হাতে তুলে দিবেন। তুমি কি জানো আমি পায়েলের বিয়ে ঠিক করে ফেলেছি? ছেলের বাবা আমার বন্ধু, তাদের নিজস্ব ব্যবসা আছে। পায়েলকে আপনারা জোর করে বিয়ে দিতে পারবেন, কিন্তু কখনো আমাকে ছাড়া সুখী হবে না। তোমার কি যোগ্যতা আছে যে আমার মেয়েকে বিয়ে করবে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স এসব কিছু আছে তোমার? আমার যা কিছু আছে সেটার 5 ভাগের 1 ভাগ আপনার নেই। আর আপনি এখনো আমার আসল পরিচয় পান নাই। আমি কে? তা বলো তুমি কে? আর তোমাকে দেখে তো মনে হয় না তুমি আমার থেকে বড় লোক। আমি বড়লোক ভাব নিয়ে চলি না। আমি সাধারণ মানুষের মতো চলাফেরা করি। আর বাংলাদেশে রাসেল নামে কোনো মাফিয়ার নাম শুনেছেন? শুনেছি। তবে সে খারাপ মানুষের ক্ষতি করে, তাদের মেরে রাস্তায় ফেলে রাখে। সরকার তার কিছুই করতে পারে না। ঠিকই শুনেছেন। আর সেই মাফিয়া রাসেল আমি। আপনার মেয়ে এতদিন আমার ওখানে ছিল, আর আপনি আমাকে আগে থেকে চিনেন। হয়তো অনেক বছর পর দেখছেন, তাই চিনতে পারেন নাই। তোমাকে আমি চিনি মানে? আর তুমি একজন মাফিয়া হয়ে আমার বাসায় এভাবে আসলে কেন? তোমার সাথে লোকজন কোথায়? আমি সাথে করে কাউকে নিয়ে আসি নাই। আমি যে শহরে যাই সেই শহরে আমার লোক আছে। আর আপনি একটু মনে করে দেখেন তো, কয়েক বছর আগে একদিন রাস্তায় একটা ছেলে আপনার ড্রাইভারকে থাপ্পড় মারতে গিয়ে আপনার গায়ে থাপ্পড়টা পড়লো। থাপ্পড়টা কেন মারতে গেছি সেটা হয়তো আপনি ভালো করেই জানেন। আমার মনে পড়েছে। রাতে বৃষ্টি হওয়ার কারণে পরের দিন রাস্তায় পানি জমেছিল। আমার ড্রাইভার জোরে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তোমার গায়ে পানি পড়ে। তুমি একটা ইটের টুকরো নিয়ে আমার গাড়িতে মারো। তখন আমার ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে তোমাকে গিয়ে একটা থাপ্পড় মারে। এর ভিতরে আমি তোমাদের সামনে চলে আসলাম। তখন তুমি ড্রাইভারকে থাপ্পড় মারতে গিয়ে আমার গালে মেরে দাও। ঠিকই ধরেছেন, কিন্তু ওখানে আপনাদের দোষ ছিল, আমার কোনো দোষ ছিল না। আপনার ড্রাইভারের উচিত ছিল গাড়ি আস্তে আস্তে চালিয়ে যাওয়া। এখন তারপরেও ওই ঘটনার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আপনি আমাকে মাফ করে দিবেন। তোমার তো কোনো দোষ নেই, তাহলে ক্ষমা চাচ্ছ কেন? আর আমি রাজি আছি পায়েলের সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য। তোমার মতো ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেবো না, এটা কি করে হয়? তুমি তোমার আব্বু আম্মুকে বাসায় পাঠিয়ে দিও। একটা কথা বলি, রাগ করবেন না। আমার আব্বু আম্মু কেউ নেই, তারা আমার কাছে মৃত। আজ তাদের জন্য আমি একজন মাফিয়া নামে পরিচিত। কেন? তোমার আব্বু আম্মু কি করেছে যে কারণে তোমার কাছে তারা মৃত? হঠাৎ আমার মোবাইলটা বেজে ওঠে। তখন আমি একটু সাইডে গিয়ে ফোনটা রিসিভ করি। তখন ওই পাশ থেকে বলল, ভাই, আমি নাজিম। রাফি আমাকে আপনার নাম্বার দিয়েছে। আমি লোক নিয়ে হাই স্কুলের সামনে আছি। আপনি কোথায় আছেন? আমি এক জায়গায় আছি, আধা ঘন্টা পর আসতেছি। তোমরা ওখানে অপেক্ষা করো। নাজিম ঠিক আছে বলে ফোন কেটে দিল। আমি পায়েলের আব্বু আম্মুর সামনে গিয়ে বললাম, আপনাদের পরে সবকিছু খুলে বলবো। আমি চাই পায়েলকে আজকে সন্ধ্যায় কাজী ডেকে বিয়ে করব। তারপর তাকে নিয়ে ঢাকায় চলে যাব। আমার একটা কাজ বাকি আছে, ওটা শেষ করে বড় করে একটা অনুষ্ঠান করব, যদি আপনাদের মত থাকে। তুমি যেভাবে বলবে সেভাবে হবে। আমি সবকিছু রেডি করছি, আর আমার বন্ধুকে মানা করে দিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আমি এখন আসি, সন্ধ্যায় আপনার বাসায় আসব। আপনি সবকিছু রেডি করে রাখবেন।
এখন কিছু খাবো না, সন্ধ্যায় বিয়ে করার পর খাবো। আমার সাথে আরো কিছু লোক আসবে। এই বলে তাদের থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। আমি এতক্ষণ পায়েলের আব্বু আম্মুর সাথে কথা বলছি, আর পায়েল এক কোণে দাঁড়িয়ে সব শুনেছে। পায়েল তার আব্বু আম্মুর কথা শুনে খুশিতে রুমে চলে এলো। আমি তাদের বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা স্কুলের সামনে চলে আসলাম। স্কুলের সামনে এসে দেখি নাজিম 5 গাড়ি লোক নিয়ে অপেক্ষা করছে। আমি তাদের সামনে গাড়ি দাঁড় করালাম। গাড়ি থেকে নামার পর নাজিম আমার সামনে এসে বলল, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজকে আপনাকে সামনাসামনি দেখবো সেটা কখনোই স্বপ্নে ভাবিনি। ও আচ্ছা, এখন বলো, আমজাদ খানের লোক দিনাজপুরে আসছে? আমরা তো কাউকে দেখি নাই। রাফি ভাই আমাদের বলার পর আমি লোক নিয়ে চলে আসি। হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠলো। তাকিয়ে দেখি পায়েল ফোন দিছে। আমি রিসিভ করার পর পায়েল ওপাশ থেকে যেটা বলল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। পায়েলের কথা শুনে আমার মাথা পুরো গরম হয়ে গেল। পায়েল আমাকে ফোন করে বলল, রাসেল, তুমি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আব্বুর মোবাইলে একটা কল আসে। আমজাদ খান নামে এক লোক ফোন দিয়েছে। উনি বলেছে তোমাকে যদি তাদের হাতে তুলে না দিই তাহলে আব্বুকে মেরে ফেল। আব্বু আম্মু এখন টেনশন করতেছে। আমি পায়েলের কথা শুনে মাথায় রক্ত উঠে গেছে। তখন আমি পায়েলকে বললাম, তোমার আব্বু আম্মুকে কোনো টেনশন করতে বলবে না। ও আমজাদ খান আমার কিছুই করতে পারবে না, তোমার আব্বুর কিছুই করতে পারবে না। আমি এখনই আসছি তোমাদের বাসায়। প্লিজ তুমি এসো না। আমজাদ খানের লোক আমাদের বাসার চারপাশে ঘোরাঘুরি করছে। তোমাকে দেখলে হয়তো মেরে ফেলবে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, ওরা আমাকে এখনো চিনে নাই, আমার কিছুই করতে পারবে না বলে ফোনটা কেটে নাজিম এবং তার লোক নিয়ে পায়েলদের বাসায় যেতে লাগলাম। কিছুক্ষণ পর পায়েলদের বাসার সামনে চলে আসলাম। নাজিমকে আগে গাড়ি থেকে নামতে বললাম, তাকে বলছি চারপাশে তাকিয়ে দেখতে, কাউকে দেখা যায়নি। নাজিম এবং তার লোক গাড়ি থেকে নেমে বাসার চারপাশে তাকিয়ে দেখতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পাইনি। তারপর আমি গাড়ি থেকে নেমে বাসার ভিতরে ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর পায়েল এসে দরজা খুলে দিল। আমি আর নাজিম ভিতরে ঢুকলাম আর বাকিদের বাহিরে পাহারা দিতে বললাম। ভিতরে ঢোকার পর পায়েলের আব্বু আম্মু আমার সামনে আসলো। তখন আমি বললাম, পায়েল আমাকে ফোন করে সব বলেছে, এখন বলুন আমজাদ খান আপনাকে আর কি কি বলেছে। এখন আমজাদ খান বলেছে তোমাকে তাদের হাতে তুলে দিতে, পায়েলকে তোমার সাথে বিয়ে দিতে মানা করেছে। আমি যদি এসব তোমাকে বলি তাহলে আমার পরিবারের সবাইকে মেরে ফেলবে। আপনি আমাকে সব বলে দিচ্ছেন, তাহলে যদি আমজাদ খান আপনাকে মেরে ফেলে? আমি ওই আমজাদ খানকে ভয় পাই না। তোমার সাথে কথা বলার পর আমার সাহস বেড়ে গেছে, তাই আমি কাউকে ভয় পাই না। এই সাহস সবসময় মনের ভিতরে রাখবেন, তাহলে কোনো সন্ত্রাসী আপনার কিছুই করতে পারবে না। হঠাৎ বাহিরে গোলাগুলি শব্দ শুরু হলো। আমি পকেট থেকে গানটা বের করে নাজিমকে সাথে নিয়ে বাসা থেকে বের হলাম। বাহিরে এসে দেখি 15-20 জনের মতো লোক আমার লোকদের গুলি করছে। তখন আমিও তাদের গুলি করতে লাগলাম। নাজিমও গুলি করতে লাগলো। গুলি করতে করতে প্রায় ওদের সবগুলো লোক মারা গেছে। কিন্তু হঠাৎ একটা গুলি এসে আমার হাতে লাগে। আমি নিচে বসে গেলাম। নাজিম আমাকে ধরে বাসার ভিতরে নিয়ে গেল। পায়েল আমাকে দেখে দৌড় দিয়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। তখন আমি বললাম, এই পায়েল, তুমি কান্না করছো কেন? আমার কিছুই হয়নি, শুধু হাতে একটা গুলি লেগেছে, এমনি ঠিক হয়ে যাবে। তুমি বললে ঠিক হয়ে যাবে? তুমি তো ডাক্তার, এখন তোমার হাত থেকে গুলি বের করতে হবে। তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। না মা, রাসেলকে নিয়ে বাসা থেকে বের হওয়া যাবে না। আমজাদ খানের লোক আবারও ওর উপর আক্রমণ করতে পারে। আপনি ঠিকই বলেছেন, ভাইকে রুমে নিয়ে যান, আমি দেখি একজন ডাক্তার নিয়ে আসতে পারি কিনা। আপনাকে কোথাও যেতে হবে না, আমি ওর গুলি বের করব। আপনি শুধু ওকে ধরে আমার রুমে নিয়ে আসুন, আমি ওর গুলি বের করার ব্যবস্থা করছি। নাজিম আর পায়েলের আব্বু আমাকে ধরে পায়েলের রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিল। গুলিটা অনেকটা ভিতরে ঢুকে গেছে। কিছুক্ষণ পর পায়েল রুমে এসে আমার পাশে বসলো। আমি তাকিয়ে দেখি পায়েলের হাতে একটা ছুরি। তখন পায়েল বলল, প্লিজ রাসেল, তোমাকে একটু ব্যথা সহ্য করতে হবে, এছাড়া আমি আর কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। আমি ব্যথার কারণে কথা বলতে পারছি না। মাথা নাড়িয়ে বললাম, গুলি বের করতে। তখন পায়েল নাজিমকে বলল, আপনি একটু রাসেলকে শক্ত করে চেপে ধরেন, আমি জানি ও অনেক ব্যথা পাবে। নাজিম আর কোনো কথা না বলে আমার এক হাত শক্ত করে চেপে ধরলো, আরেক হাত পায়েলের আব্বু চেপে ধরলো। পায়েল ছুরিটায় আগুন দিয়ে অনেক গরম করলো। তারপর ছুরিটার মাথা দিয়ে গুলি বের করতে লাগলো। পায়েল ছুরিটা হাতে লাগানোর সাথে সাথে আমি অনেক জোরে চিৎকার করতে লাগলাম। হঠাৎ আমি ব্যথায় জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর আর কি হলো আমি বলতে পারবো না। হঠাৎ কারো কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে তাকিয়ে দেখি রাইসা আমার এক হাত জড়িয়ে ধরে কান্না করতে আসে। তখন আমি রাইসাকে বললাম, আমার মামনি কান্না করছো কেন? আমার তো কিছুই হয়নি। আর তুমি এখানে কার সাথে এসেছো? আমাকে রাফি চাচ্চু নিয়ে এসেছে। চাচ্চু বাইরে সবার সাথে কথা বলতে আছে। আজকে সকালে রাফি চাচ্চু আমাকে নিয়ে এসেছে। হঠাৎ রাফি, নাজিম এবং পায়েল রুমে আসলো।
এতক্ষণ তো হাতের দিকে লক্ষ্য করি নাই। পায়েল আমার গুলিটা বের করে হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। তখন রাফি বলল, তোর হাতে গুলি লেগেছে, তুই আমাকে একটা মিনিট ফোন করে বলবি না? রাত 3টার সময় নাজিম আমাকে ফোন দিয়ে বলে তোর হাতে আমজাদ খানের লোক গুলি করে। তারপর ভোরে ভোরে রাইসাকে সাথে নিয়ে রওনা দিয়ে এখানে আসলাম। এসেছিস ভালো হয়েছে। আর তোকে ফোন করতে পারি নাই, কারণ হাতে গুলি লাগার পর অনেক ব্যথা করছিল, তাই তোকে ফোন দিতে পারি নাই। এখন বল, কাউকে খুঁজে পেয়েছিস? এখনো কাউকে খুঁজে পাইনি, তবে বেশি দিন লাগবে না ওদের খুঁজে বের করতে। আমার মনে হয় মন্ত্রীর বিপক্ষ প্রার্থীকে ধরতে পারলে আমজাদ খানের সংবাদ পাওয়া যাবে। তুই বলছিস না মন্ত্রীর বিপক্ষ প্রার্থী আমজাদ খানের সাথে হাত মিলিয়েছে আমাকে মারার জন্য? আসলে তোকে না জানিয়ে আমি আমাদের এক লোককে ওই জুনাইদ সাহেব এর ওখানে পাঠিয়েছি একটা কাজের জন্য। তখন ওই লোকটা আমাকে ফোন দিয়ে ওইসব কথা বলেছে। তাহলে ঠিক আছে, আগে ওই জুনায়েদ সাহেবকে ধরতে হবে, তাহলে সব খবর পাওয়া যাবে। আমি যে দিনাজপুরে আসছি এটা হয়তো ওই জুনায়েদ সাহেব আমজাদ খানকে বলেছে, তা না হলে বাহিরের কেউ জানে না আমি কোথায় আছি। ওনাকে ধরতে হলে তো আমাদের আবার ঢাকায় ফিরে যেতে হবে, কিন্তু তোকে এই অবস্থায় রেখে আমি কোথায় যাব না। আমজাদ খানের লোক আবার আক্রমণ করতে পারে। তোদের কোথাও যেতে হবে না, আমি মেহেদির সাথে কথা বলছি। মেহেদিকে এবার উপরে নিয়ে আসতে হবে। এবার আমাদের খেলা শুরু হবে। ওই আমজাদ খান এবং তার লোক কাউকে বাঁচিয়ে রাখবো না। এবারে বাংলাদেশ থেকে সব অবৈধ ব্যবসায় আগুন লাগিয়ে দিব। তুই ঠিকই বলছিস, এবার আমাদের দেশের জন্য কিছু করতে হবে। দেশটাকে সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি ওদের হাত থেকে বাঁচাতে হবে, তারপর আমাদের কাজ ছেড়ে দিব। হঠাৎ পায়েল বলল, আপনাদের কথা শেষ হয়েছে? তাহলে এবার রাফি আর নাজিম তোমরা নিচে যাও, আমাদের জন্য নাস্তা রেডি করো। আমি রাইসা এবং রাসেলকে রুমে খাইয়ে দিচ্ছি। নাজিম আর রাফি ঠিক আছে বলে রুম থেকে বেরিয়ে গেল। পায়েল আমাকে ধরে বসালো। তখন পায়েল বলল, তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। আর রাইসা, মামুনি, তুমি আমার সাথে আসো, ফ্রেশ হয়ে বাবার সাথে খাবার খাবে। রাইসা আর পায়েল ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো, আর সাথে পানি নিয়ে এসে আমার মুখটা ধুয়ে দিল। পায়েল রুম থেকে বেরিয়ে আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো। পায়েল নিজ হাতে আমাকে এবং রাইসাকে খাইয়ে দিচ্ছে। নাস্তা খাওয়া শেষ হবার পর পায়েল আমাকে ওষুধ খাইয়ে দিল। তখন আমি পায়েলকে বললাম, পায়েল, তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? এটা তুমি কি বলছো? আমি আমার স্বামীর সেবা করছি, এখানে কষ্ট পাওয়ার কি আছে? এখনো তো আমাদের বিয়ে হয়নি। হয়নি তো কি হয়েছে? তুমি আগে সুস্থ হয়ে ওঠো, তারপর আমাদের বিয়ে হবে। যদি আমি আমজাদ খানকে মারতে গিয়ে মরে যাই তখন তুমি কি করবে? তখন আমিও তোমার কাছে চলে যাব। তুমি যদি আমার কাছে চলে আসো তাহলে আমার মেয়েকে কে দেখে রাখবে? তখন তো তুমি ছাড়া ওর আপন কেউ থাকবে না। আমার কথা শুনে রাইসা বলে উঠল, যদি তোমার কিছু হয় তাহলে আমি আর আম্মু তোমার কাছে চলে যাব। আমি আর কোনো কথা না বলে রাইসা এবং পায়েলকে জড়িয়ে ধরলাম। পায়েল আর রাইসা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। হঠাৎ আমার মোবাইলে একটা কল আসলো। কলটা রিসিভ করার পর ওই পাশ থেকে যে কথা বলল তার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। ওপাশ থেকে যে ফোন করেছে সে আর কেউ নয়, বর্তমান মন্ত্রী। মন্ত্রী বলল, রাসেল মাফিয়া, তোর সাহস কি করে হলো আমার অবৈধ ব্যবসায় আগুন লাগানোর? তুই আমাকে এখনো চিনতে পারিস নাই, তোকে আমি মেরেই ফেলবো। তুই কি মনে করেছিস আমি তোর কথা বিশ্বাস করব? আরে তোকে আমি হাড়ে হাড়ে চিনি, তাই তো তোর পিছনে লোক লাগিয়ে রেখেছি। তুই আমাকে ভুলিয়ে ভালিয়ে ভালো সেজেছিস, সেটা আমি বুঝতে পেরেছি। তুই হয়তো আরেকটা কথা জানিস নাই, ওই আমজাদ খান আমার সাথে হাত মিলিয়েছে। তোর কারণে আমরা কোনো কাজ করতে পারছি না, তাই তো জুনায়েদ ও আমাদের সাথে হাত মিলিয়েছে। এবার তোকে শেষ করে দেশটা আমাদের মতো চালাবো। আমি বেঁচে থাকতে তোরা সেটা কখনোই পারবি না। এতদিন তোকে কিছু করি নাই একমাত্র তোর স্ত্রীর কারণে, কিন্তু এবার তোকেও ওই আমজাদ খানের সাথে গুলি করে মারবো। সেটা তুই চেষ্টা করে দেখতে পারিস। এবার তো তুই বেঁচে গেলি, কিন্তু পরের বার তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই মরার জন্য প্রস্তুত থাকিস। সেটা সময় হলে দেখতে পাবি কে কাকে মারে। এবার আর তোর উপর দয়া করব না। তোদের মতো মানুষদের না মেরে এই মাফিয়া কখনো শান্ত হবে না। বলে ফোনটা কেটে দিলাম। তখন পায়েল আমাকে বলল, আর ফোন ছিল, আর তুমি ওর সাথে এভাবে কথা বলছিলে কেন? আমার অনেক ভয় হচ্ছে যদি ওরা তোমাকে মেরে ফেলে। ওদের না মেরে আমি মাফিয়া কখনো মরবো না, আর মরলেও আফসোস থাকবে না, কারণ দেশের মানুষের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছি। তুমি একা তাদের সাথে পেরে উঠবে? মন্ত্রীর হাত তো অনেক বড়, ওনার হাত দেশের বাইরের মানুষদের সাথে আছে। আমার হাতও অনেক বড়, সেটা তুমি সময় হলে দেখতে পাবে। আমাকে দেখতে সাধারণ মানুষের মতো লাগে, কিন্তু আমি যে কত বড় হারামি এটা ওই মন্ত্রী এবং আমজাদ খান জানে না।
তোমার কিছু হয়ে গেলে আমি রাইসা কাকে নিয়ে বাঁচবো? আমি তোমাকে হারাতে পারবো না। পায়েল, তুমি ভেঙে পড়ো না, তাহলে আমি কাজটা করতে পারবো না। শুধু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমি যেন এইসব জালিমদের ধ্বংস করতে পারি, তাহলে দেশের মানুষ সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে। আমি তোর জন্য সব সময় দোয়া করি, তুমি যেন দেশের মানুষকে এইসব জালিমদের হাত থেকে রক্ষা করতে পারো। এ বলে আমি জড়িয়ে ধরলাম ওকে। আমি আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি। আসলে আমি জানতাম মন্ত্রী এত সহজে ভালো হবার কথা নয়। হঠাৎ ভালো হবার নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই ওনার পিছনে লোক লাগিয়ে রেখেছি। পরে আমি সব জানতে পারলাম। মানুষের সাথে উপরে ভালোভাবে কথা বলবে আর ভিতরে অবৈধ ব্যবসা করে যাচ্ছে। তাই আমার লোকগুলোকে বলছি সুযোগ পেলে মন্ত্রীর গোডাউনে আগুন লাগিয়ে দিতে। ওরা তাই করলো। কিন্তু মন্ত্রীর আরো অনেকগুলো অবৈধ ব্যবসা আছে, সেগুলো কোথায় সেটাও আমি জানি। রাতে পায়েল নিজ হাতে খাবার খাইয়ে দিয়ে, ঔষধ খাইয়ে দিয়ে অন্য একটা রুমে রাইসাকে নিয়ে চলে গেল। আমি পকেট থেকে মোবাইল বের করে মেহেদিকে ফোন দিলাম। মেহেদি কল রিসিভ করে বলল, কিরে, কেমন আছিস? তোর হাতের ব্যথা কমেছে? আমি ভালো আছি, ব্যথা আগের থেকে কিছুটা কমছে। এখন বল তুই কেমন আছিস? সবগুলো ট্রেনিং দেওয়া শেষ হয়েছে? আমিও ভালো আছি, আর সবগুলোকে ভালোভাবে ট্রেনিং দিয়েছি। এখন তুই বললে উপরে উঠে আসবো, আমার কাজ শুরু করেও দিব। কালকে তুই সবাইকে নিয়ে ওপরে উঠে আসবি, আর মন্ত্রীর এবং জুনাইদের যত অবৈধ ব্যবসা আছে সবগুলো ধ্বংস করে দিবি। তাদের লোক একটাকেও বাঁচিয়ে রাখবি না, সবগুলোকে মেরে মাটির নিচে পুঁতে রাখবি। ঠিক আছে, তুই যেভাবে বললি সেভাবে কাজ হয়ে যাবে। আর আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিস তো। সমস্যা নেই, আমি রাফিকে বলে দিব, সে তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে। আর কখন কি হয় আমাকে জানাবি। মেহেদি ঠিক আছে বলে ফোন কেটে দিল। এবার আপনাদের একটা গোপন কথা খুলে বলি। মন্ত্রীর স্ত্রী মানে আন্টি আমাকে একদিন তার রুমে নিয়ে দরজা বন্ধ করে বলল, রাসেল, আমার একটা কাজ করে দিতে পারবি? হয়তো যে কাজের কথা বলবো তুমি সেটা কখনোই কল্পনা করতে পারবে না, কিন্তু তুমি আমার কাজটা করে দিবে। আমি জানি তুমি কাজটা করতে পারবে। কি কাজ আন্টি? যদি সম্ভব হয় তাহলে আমি অবশ্যই তোমার কাজটা করে দিব, তবে এমন কোনো কাজের কথা বলবে না যেটা আমি করতে পারবো না। আমার কাজটা হচ্ছে আমার স্বামী মানে তোমার আঙ্কেলকে মেরে ফেলতে হবে। আন্টি, এটা আপনি কি বলছেন? আঙ্কেলকে কেন মারবো? আর ওনাকে মারলে তো আপনি বিধবা হয়ে যাবেন। বিধবা হলে আমার কোনো সমস্যা নেই, ওই খুনিকে তোমার মারতে হবে। তুমি জানো ওই মন্ত্রী আমার বাবা মাকে মেরে আমাকে জোর করে বিয়ে করেছে। আমি অনেক চেষ্টা করছি ওকে মারার জন্য, কিন্তু মারতে পারি নাই। তুমি ওকে মেরে ফেলো। ওর মতো খুনের সাথে আমি সংসার করতে চাই না। ও শুধু আমার বাবা মাকে মারে নাই, ও আমার ভালোবাসার মানুষটাকেও মেরে ফেলেছে। আন্টি, কথাগুলো বলতে বলতে ওনার চোখ দিয়ে পানি পড়ে, পুরো শাড়ি ভিজে গেছে। আন্টির কথা শুনে যেন আমার পায়ের নিচের মাটি সরে গেল। তখন আমি আন্টিকে বললাম, আচ্ছা আন্টি, মন্ত্রী কেন আপনার বাবা মাকে মেরেছে এবং আপনার ভালোবাসার মানুষকে মেরেছে? আমার কথা শুনে আন্টি বলতে লাগলো, এ মন্ত্রী আমার বাবার সম্পত্তির জন্য আব্বু আম্মুকে মেরে ফেলেছে। তখন এই মন্ত্রীর কিছুই ছিল না। এই মন্ত্রী আব্বুর অফিসে একজন ম্যানেজার ছিল। আব্বু তাকে অনেক বিশ্বাস করত, কিন্তু মন্ত্রী আব্বুর সাথে বেইমানি করে গাড়ি বাড়ি অফিস ব্যাংক ব্যালেন্স সব কিছু সই করে নিয়ে যায়। আব্বু পুলিশের কাছে মামলা করতে যাওয়ার সময় আব্বু আম্মুকে বাসায় মেরে ফেলে। তারপর আমাকে উঠিয়ে নিয়ে এসে বিয়ে করে। বিয়ের পর আজ পর্যন্ত আমাকে বাসার বাহিরে যেতে দেয়নি। প্রায় 15 বছরের মতো আমি বাসার বাহিরে যেতে পারি নাই। এ কারণে তুমি এই বাসায় আসলে ওর সামনে সুন্দরভাবে কথা বলি, কিন্তু মনের ভিতরে ওর জন্য ঘৃণা আর খুনের প্রতিশোধের আগুন জ্বলছে। এবার বলুন, আপনার ভালোবাসার মানুষটির সাথে কতদিনের রিলেশন ছিল? আর আপনার আব্বু আম্মুকে মারার আগে আপনি কি করতেন? তখন আমি পড়ালেখা করতাম, মাস্টার্স কমপ্লিট করছি। মাস্টার্স কমপ্লিট করার পর আব্বু আম্মুকে মেরে ফেলে এবং আমাকে জোর করে বিয়ে করে। আর আমার আর রাতুলের রিলেশন কলেজ লাইফ থেকে। মন্ত্রী আমাকে বিয়ে করার পর কেমন করে যেন রাতুলের কথা জানতে পারে। পরে আমাকে রাতুলকে মেরে ফেলার হুমকি দেয় যদি আমি বাহিরের কারো কাছে কিছু বলি। কিন্তু কয়টা মাস যাওয়ার পর রাতুলের কোনো খোঁজ খবর পাইনি। সে কি বেঁচে আছে নাকি মন্ত্রী ওকে মেরে ফেলেছে সেটা বলতে পারবো না। আমার মনে হয় মন্ত্রী তাকে মেরে ফেলেছে। ঠিক আছে আন্টি, আমি আপনাকে কথা দিচ্ছি, এই মন্ত্রীকে আমি কখনো বাঁচিয়ে রাখবো না। এখন ওনাকে মারা সহজ হবে না।
আমার কিছু প্রমাণ জোগাড় করতে হবে, তা না হলে ওনাকে মারা যাবে না। এই ছিল আন্টির সাথে আমার কথা। এরপর ওই মন্ত্রীকে আমি দু চোখে দেখতে পারতাম না, আর মন্ত্রী যে সময় আমাকে ডাকতো তখনই চলে যেতাম, কারণ আমার প্রমাণ বের করতে হবে। আর এই পর্যন্ত মন্ত্রীর থেকে প্রায় 20 কোটি টাকার মতো নিছি। এই সবগুলো টাকা গরিবদের হক ছিল, তাই ওই টাকা দিয়ে আমি গরিবদের জন্য এত কিছু করে যাচ্ছি। আমি প্রায় অনেক প্রমাণ জোগাড় করেছি। এসব প্রমাণ জোগাড় করতে আন্টিও আমাকে সাহায্য করেছে। তো কি প্রমাণ জোগাড় করছি সেটা সময় হলে জানতে পারবেন। দেখতে দেখতে 10টা দিন চলে গেল। এখন মোটামুটি সুস্থ আছি, হাতটা নাড়াচাড়া করতে পারছি, কিন্তু গাটা এখনো শুকায় নাই। আজকে পায়েল, আমি আর রাইসা মার্কেট করতে এসেছি। এখানে আসার সময় কোনো জামা কাপড় নিয়ে আসি নাই। রাফি 2 সেট জামা কিনে এনে দিছে, কিন্তু সেটা আমার পছন্দ হয়নি। কোনো রকম 10টা দিন পরেছি। আমার সাথে প্রায় 10টা গাড়ি লোক এসেছে, তারা সবাই মার্কেটের সামনে পাহারা দিচ্ছে। পায়েলের জন্য কিছু জামা কাপড় নিলাম, রাইসার জন্য নিলাম। হঠাৎ একটা নেকলেসের ওপর চোখ যায়। আমার নেকলেসটা অনেক পছন্দ হয়েছে, তাই পায়েল এবং রাইসার চোখ ফাঁকি দিয়ে নেকলেসটা কিনে নিলাম। এটা পায়েলকে ভালো বানাবে। কেনাকাটা সব শেষ, তখন মনে পড়লো শ্বশুর শাশুড়ির জন্য তো কিছুই নিলাম না। তারপর শ্বশুর শাশুড়ির জন্য কিছু মার্কেট করলাম, সবকিছু কেনাকাটা শেষ করলাম। তারপর পায়েলকে বললাম, পায়েল তোমার কি আর কিছু লাগবে? যদি লাগে বলো। আর রাইসা মামুনি, তোমার আর কিছু লাগবে? আব্বু, আমার ওই বড় পুতুলটা লাগবে। পুতুলটা দেখতে অনেক সুন্দর। ঠিক আছে মামুনি, আমি এখনই কিনে দিচ্ছি তোমাকে। রাসেল, আমাকে ওই রূপোর জোড়া কিনে দাও। আমি ঠিক আছে বলে রাইসার পুতুল এবং পায়েলের নুপুর কিনে দিলাম। এর ফাঁকে রাফির জন্য কিছু কেনাকাটা করলাম। সবকিছু শেষ করে মার্কেট থেকে বেরিয়ে আসতেই হঠাৎ আমাদের সামনে একজন মহিলা আসলো এবং ওনার সাথে আরো 2 জন মানুষ ছিল। তাদের দেখে মাথায় রক্ত উঠে গেল। তারা এখানে কেন আর আমার সামনে আসলো কেন? আমি তো এখন তাদের কাউকে চিনি না। আপনারা হয়তো ভাবছেন তারা কারা, যে তাদের দেখে মাথায় রক্ত উঠে গেল। তারা আর কেউ নয়, একজন হচ্ছে আমার গর্ভধারিণী মা এবং বাকি 2 জন হচ্ছে আমার মামা মামি। আম্মু আমাকে দেখে বলল, রাসেল, তুই এতদিন কোথায় ছিলি? আমি দেশে এসে তোকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তুই আমাকে ক্ষমা করে দে। তোর বাবার সাথে ঝগড়া করে তোকে ফেলে বাইরে চলে গেছি, তাও আবার তোদের না জানিয়ে। আপনি কে? আপনাকে তো আমি চিনি না। আমার আব্বু আম্মু তো অনেক আগেই আমার কাছে মারা গেছে। রাসেল, তুমি এটা কি বলছো? তোমার আম্মু না হয় তোমাকে ফেলে চলে গেছে, তাই বলে তুমি তাদের মৃত বলবে? তোমার আম্মু তার ভুল বুঝতে পেরেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। তোমার আম্মু দেশে এসে তোমাকে অনেক জায়গায় খুঁজেছে, তোমার জন্য অনেক কান্নাকাটি করে। প্লিজ, তুমি তোমার আম্মুকে ক্ষমা করে দাও। ক্ষমা? সেটা আমি কখনো করব না। তারা নিজেদের স্বার্থে আমাকে ফেলে রেখে যে যার মতো চলে গেছে, একটাবার আমার কথা চিন্তা করে নাই। আমি তাদের কাছে এতই বোঝা হয়ে গেছি। আমি কি করব? তোর আব্বুর কারণে আমি বাইরে চলে গেছি। তোর আব্বু বাহিরের মেয়েদের সাথে হোটেলে রাত কাটায়, সেটা নিয়ে তোর আব্বুর সাথে প্রতিদিন ঝগড়া করি, কিন্তু তোর আব্বু ভালো হয় না। তাই বাসা থেকে বেরিয়ে আসার আগের দিন তোর আব্বুর সাথে কথা কাটাকাটির মধ্যে দিয়ে তোর আব্বু আমাকে অনেক মারধর করে। তাই কাউকে না বলে বাসা থেকে বেরিয়ে একটা বান্ধবীর বাসায় চলে যাই। তার কিছুদিন পর কানাডায় চলে যাই। তোর কথা অনেক মনে পড়েছে। কয়েক বছর যাওয়ার পর আর থাকতে না পেরে বাংলাদেশে চলে আসি। এসে তোকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আজকে তোর মামাতো বোন রিয়ার জন্য বিয়ের মার্কেট করতে আসি। হঠাৎ দেখি তুই মার্কেট থেকে বেরিয়ে আসছিস। আম্মু এতক্ষণ কথাগুলো বলতেই চোখের পানি দিয়ে পুরো শাড়ি ভিজে ফেলছে। তখন আমি বললাম, এতই যদি আমার কথা মনে পড়তো তাহলে অবশ্যই ফিরে আসতে, কিন্তু তুমি আসলে না। এখন তুমি অনেক দেরি করে ফেলছো। আমার দুনিয়া আপন বলতে কেউ নেই। বাংলাদেশের মানুষ এখন আমার আপনজন। তাদের সাথে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। তারা সবাই আমাকে অনেক ভালোবাসে। তারা এখন আমাকে এক নামে চিনে, মাফিয়া কিং রাসেল। আজ আমি মাফিয়া হয়েছি তোমাদের কারণে। আমার জীবনটা তোমরা ধ্বংস করে দিছো। তোমরা যদি এমনটা না করতে তাহলে আমার জীবনটা সুন্দরভাবে চলতো। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, এইবারের মতো ক্ষমা করে দে। আমি কথা দিচ্ছি আর কখনো তোকে ছেড়ে কোথাও যাব না। আপনার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগছে। আপনি আমার সামনে থেকে গেলে আমি অনেক খুশি হব। তার মানে তুই সেই মাফিয়া কিং রাসেল? তোর নাম অনেক শুনেছি, কিন্তু কখনো দেখি নাই। আজকে তোকে দেখলাম। তুই যে কাজ করছিস সেটা দেখে অনেক খুশি হয়েছি। একবার কি তোর মাকে ক্ষমা করে দেওয়া যায় না? তাদের তো ক্ষমা আমি কখনো করব না, তার সাথে তোমাদেরও ক্ষমা করব না। আব্বু আম্মু আমাকে ছেড়ে যাওয়ার পর
আপনারা আমার একটা বারের জন্য খোঁজ খবর নিয়েছেন? আপনারাও তাদের মতো আমার খোঁজ খবর নেন নাই? দুঃখিত, আমি আপনাদের সাথে কোথাও যাব না। আপনারা এখান থেকে চলে যান। আপনারা না গেলে আমি চলে যাচ্ছি। পায়েল চলো। আমি আর কোনো কথা না বলে পায়েল আর রাইসাকে নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। আম্মু এবং মামা মামি এখনো ওখানে দাঁড়িয়ে আছে। আম্মু দাঁড়িয়ে এখনো কান্না করে যাচ্ছে। এতক্ষণ চোখের পানি অনেক কষ্টে আটকে রেখেছি। আম্মুকে আজ প্রায় 5 বছর পর দেখছি। আগের থেকে কেমন শুকিয়ে গেছে, মনে হয় খাওয়া দাওয়া ঠিক মতো করে না। নিজের চোখ দিয়ে জোরে জোরে পানি পড়তে লাগলো। আমার সাথে কেন এমন করছো? আমি তো কোনো অপরাধ করি নাই, তাহলে কেন আমাকে ছেড়ে চলে গেলে? তোমাদের জন্য আমার মনে এখন ভালোবাসা নেই, আছে শুধু বুক ভরা ঘৃণা। গাড়ি নিয়ে বাসায় যেতে লাগলাম। তখন পায়েল বলল, তুমি তোমার আম্মুকে ক্ষমা করে দিতে, উনি তো ওনার ভুল বুঝতে পেরেছে। কি করে ক্ষমা করি বলো? তাদের জন্য আজ আমি এই পথে এসেছি। তারা যদি সুন্দরভাবে চলতো তাহলে আমাকে এই দিন কখনো দেখতে হতো না। এখানে তো তোমার আব্বুর কারণে তোমার আম্মু চলে গেছে, দোষ তো তোমার আব্বুর, তোমার আম্মু তো কোনো দোষ করেনি। ওনাকে তো আমি সামনে ফেলে নিজ হাতে গুলি করে মারবো। ওনার জন্য আজ এত কিছু হয়েছে। আমি বলি কি, তোমার আম্মুকে ক্ষমা করে দাও। উনি তো তোমার আব্বুর জন্য বাসা থেকে বেরিয়ে গেছে, শাস্তি দিলে তোমার আব্বে দাও। ওনাকে তো দিবই, কিন্তু আম্মুর ওপর রাগ উঠেছে। কারণ আমার কথা যখন মনে পড়ছে, তাহলে ফিরে আসে নাই কেন? এত বছর পর কেন আসলো? পায়েল আর কোনো কথা বলল না। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। পায়েল রাইসাকে কোলে নিয়ে ভিতরে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে বাসার ভিতরে চলে আসলাম। আমার লোক সবগুলো জিনিসপত্র নিয়ে ভেতরে আসলো। রাতে খাওয়া দাওয়া করার পর পায়েলকে বললাম তাদের ছাদে একটু আসতে। আমি ছাদে গিয়ে এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর পায়েল ছাদে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমিও পায়েলকে জড়িয়ে ধরলাম। তখন পায়েল বলল, তাই এবার বলো, হঠাৎ ছাদে আসতে বললে কেন? তোমার জন্য একটা জিনিস কিনেছি, সেটা দেওয়ার জন্য আসতে বললাম। জিনিসটা কি, যদি আমাকে দেখাতে। আগে তুমি চোখটা বন্ধ করো, তারপর তোমার জিনিসটা দিব। পায়েল ঠিক আছে বলে চোখ বন্ধ করলো। তখন আমি পকেট থেকে নেকলেসটা বের করে পায়েলের গলায় পরিয়ে দিলাম। তারপর বললাম চোখ খুলতে। আমি মোবাইল বের করে ক্যামেরা চালু করে পায়েলের সামনে ধরলাম। পায়েল চোখ খুলে তার গলায় নেকলেসটা দেখে বলল, নেকলেসটা অনেক সুন্দর, তুমি কখন কিনলে নেকলেসটা? এটা আমি লুকিয়ে কিনেছি তোমাকে দেওয়ার জন্য। তোমাকে কিন্তু নেকলেসটাই অনেক সুন্দর লাগছে। দেখতে হবে না কে কিনেছে আমার জন্য, তোমার পছন্দ আছে বলতে হবে। পায়েল আমাকে একটু জড়িয়ে ধরে থাকবে। আজ এত বছর পর আম্মুকে দেখে কেমন জানি খারাপ লাগছে। ঠিক আছে ধরছি। এই তো, যদি খারাপ লাগে তাহলে ওই সময় ফিরিয়ে দিলে কেন? অভিমান আর ঘৃণ নাই, তাই আম্মুকে ফিরিয়ে দিছি। আমি কখনো এমনটা করতে চাই নাই। তুমি জানো, তারা আমাকে ছেড়ে যাওয়ার পর অনেক কষ্ট পেয়েছি। এমন কোনো রাত নাই তাদের জন্য কান্না করি নাই। চিন্তা করো না, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। পায়েল আর আমি কিছুক্ষণ ছাদে থেকে নিচে এসে যে যার রুমে চলে আসলাম। রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই মোবাইলটা বেজে উঠলো। মোবাইলটা হাতে নিয়ে দেখি মেহেদি ফোন দিচ্ছে। আমি ফোনটা রিসিভ করার পর মেহেদি বলল, কিরে কেমন আছিস? ওই মন্ত্রী এবং আমজাদ খান সব খবর পেয়ে গেছি, কিছু প্রমাণ জোগাড় করে ফেলেছি। তাহলে তো ভালোই। এখন আমাদের মিশনে যেতে হবে। তুই সবকিছু রেডি করে রাখ। আমি সবকিছু রেডি করে রাখছি, তুই কালকেই ঢাকায় ফিরে আয়। আমজাদ খান এখন ঢাকায় আছে। ঠিক আছে, তাহলে আমি কালকে সবাইকে নিয়ে ঢাকায় ফিরে আসছি বলে ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে হঠাৎ বুকটা কেমন ভারী ভারী লাগছে। চোখ খুলে দেখি পায়েল আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। পায়েলের চেহারার দিকে তাকিয়ে দেখি কেমন যেন মায়া আছে। আমি পায়েলের কপালে একটা চুমু দিলাম। সাথে সাথে পায়েলের ঘুম ভেঙে গেল। তখন পায়েল বলল, আমাকে চুমু দিলে হবে না, আমাকে এখন একটা কিস করতে হবে। আমি আজকে তোমার কোনো কথা শুনবো না। তার মানে তুমি ঘুমিয়ে নেই, এতক্ষণ সজাগ ছিলে? ঠিকই ধরেছো, আমি এতক্ষণ সজাগ ছিলাম। আমি দেখতে চেয়েছি তুমি আমাকে দেখে কি করো। এখন কোনো কথা না বলে আমাকে কিস করো। কি আর করার, এমনিও পায়েলের ঠোঁটের দিকে নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই পায়েলের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। দুজন দুজনকে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। আমি বললাম, পায়েল আমি আজকে ঢাকায় ফিরে যাব। আমাদের মিশন ঢাকায় হবে, কারণ আমজাদ খান এখন ঢাকায় আছে। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, যদি তোমার কিছু হয়ে যায়। আমার কিছু হয়ে গেলে আরেকটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলো। তোমার কিছু হয়ে গেলে আমিও তোমার কাছে ফিরে যাব। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এত ভালোবাসো আমাকে, সারা জীবন এইভাবে ভালোবেসে যাবে তো? মরার আগ পর্যন্ত আমি তোমাকে এইভাবে ভালোবেসে যাব। ঠিক আছে, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে তাহলে তোমার কাছে ফিরে আসবো।
তুমি শুধু আমার জন্য দোয়া করো। আমি তোমার জন্য সব সময় দোয়া করি, আল্লাহ যেন তোমাকে হেফাজতে রাখেন। ঠিক আছে, এখন তোমার রুমে যাও। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়ব। তুমি রাইসার খেয়াল রেখো। পায়েল আমার কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে বেরিয়ে পড়লাম। আসার সময় শ্বশুর শাশুড়িকে বলে আসলাম পায়েল আর রাইসা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছে। প্রায় 5 ঘন্টা পর ঢাকায় ফিরে আসলাম। নিজের বাসায় চলে আসলাম। আসার সময় মেহেদিকে বলেছি আমার বাসায় থাকতে। নাজিম তার লোক নিয়ে আমার সাথে এসেছে। বাসায় এসে ভিতরে ঢুকে দেখি মেহেদি সোফায় বসে আছে। খালা আমাকে দেখে বলল, কেমন আছো রাসেল? তোমার হাতের এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ খালা, ভালো আছি। তুমি কেমন আছো? হাতের অবস্থা আগের থেকে মোটামুটি ভালো, তবে এখনো ঘা শুকায় নাই। আমিও ভালো আছি। তোমার গুলি লাগার কথা শুনে অনেক চিন্তায় পড়ে গেলাম। যাক, আল্লাহ তোমাকে হেফাজত করেছে। তোমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। এই বলে খালা চলে গেল। ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। আসার সময় রাফি আর মেহেদিকে বললাম আমার রুমে আসতে। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি মন্ত্রী ফোন দিয়েছে। ফোন রিসিভ করার পর মন্ত্রী যে কথা বলল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মন্ত্রী বলল, মাফিয়া রাসেল, তুই এখন কোথায়? তোর মেয়ে রাইসা এবং তোর ভালোবাসার মানুষ এখন আমার কাছে। যদি তাদের বাঁচাতে চাস তাহলে তুই একা আমার এখানে আসবি। যদি কোনো চালাকি করিস তাহলে ওদের মরা মুখ দেখবি। তোর বাসার সামনে একটা গাড়ি আসবে, সোজা ওটাতে উঠে যা। তুই ওদের কিছু করবি না, আমি তোর কথা মতো এখনই আসছি। ঠিক আছে, তাহলে আমি ওদের কিছুই করব না। তুই এখনই বাসা থেকে বেরিয়ে পড়, দেরি করলে ওদের হারাতে হবে। এই বলে মন্ত্রী ফোন কেটে দিল। তখন মেহেদি আর রাফি আমার সামনে আসলো। আমাকে চিন্তিত দেখে মেহেদি বলল, কিরে, কার সাথে কথা বলছিস? আর তোকে কেমন চিন্তিত লাগছে? কি হয়েছে আমাদের খুলে বল। মন্ত্রী আমার মেয়ে এবং পায়েলকে তুলে নিয়ে গেছে। মন্ত্রী বলেছে তাদের বাঁচাতে চাইলে আমাকে একা ওদের ওখানে যেতে, দেরি হলে রাইসা এবং পায়েলকে মেরে ফেলবে। মন্ত্রীর এত বড় সাহস! ও জানে না কার সাথে পাঙ্গা নিতে আসে। আজকে ওই মন্ত্রীকেই মেরে ফেলবো। শোন আমি কি বলি, আমি এখন বাসা থেকে বেরিয়ে পড়বো আর আমার মোবাইলে লোকেশন চালু করে রাখবো। তোরা আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার 30 মিনিট পর বেরিয়ে পড়বি। তুই কোনো চিন্তা করিস না, আমরা সবকিছু রেডি করে বেরিয়ে পড়বো। কিন্তু এখন সমস্যা হচ্ছে, ওরা যদি তোর কোনো ক্ষতি করে? তারা আমাকে মেরে ফেলবে সেটা আমি জানি, কিন্তু মরার আগ পর্যন্ত ওদের সাথে লড়াই করে মরতে চাই। হঠাৎ ফোনটা বেজে উঠল। রিসিভ করার পর ওই পাশ থেকে পায়েলের আব্বু বলল, রাসেল, তুমি কোথায়? তোমরা বাসা থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে কিছু লোক আমার বাসায় ঢোকে পায়েল আর রাইসাকে তুলে নিয়ে গেছে। ওরা আমার আর পায়েলের আম্মুর মাথায় বাড়ি দিয়েছে। তারপর আমরা জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে, তারপর তোমাকে ফোন দিলাম। আপনি কোনো চিন্তা করবেন না, যারা ওদের তুলে নিয়ে গেছে তারা আমাকে ফোন দিয়েছে। আমি এখনই বেরিয়ে পড়ছি, ওদের কিছু হবে না। এ বলে ফোন কেটে দিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। আমাকে দেখে একটা গাড়ি সামনে আসলো। তারপর আমি গাড়ি উঠে পড়লাম। আমি বাসা থেকে বেরিয়ে আসতেই আরেকজনকে ফোন দিয়েছি। কাকে দিয়েছি সেটা সময় হলে জানতে পারবেন। কিছুক্ষণ পর গাড়ি একটা গোডাউনের ভিতরে ঢুকে গেল। আমি গাড়ি থেকে নামার আগে মোবাইল বন্ধ করে রেখেছি। আমি জানি মেহেদি জায়গায় চিনে ফেলেছে। গাড়ি থেকে নামার সাথে সাথে 2টা লোক এসে আমাকে চেক করলো। আমার কাছে শুধু মোবাইল পেয়েছে, তারা মোবাইল নিয়ে নিল। এটা আমি আগেই আন্দাজ করতে পারছি। তারপর ওই লোক 2টা আমাকে ভিতরে নিয়ে গেল। ভিতরে গিয়ে দেখি পায়েল আর রাইসাকে 2জন লোক ধরে রেখেছে। তাদের চেহারা দেখে বুঝতে পারলাম ওদের গায়ে হাত তুলেছে। রাইসা আমাকে দেখে কান্না করে বলল, আপু তুমি এসেছো? এই লোকগুলো আমাকে আর আম্মুকে অনেক মেরেছে। দেখো, আমার আর আম্মুর শরীর থেকে রক্ত বের হচ্ছে। তুমি আমাদের ওদের হাত থেকে বাঁচাও। আম্মু তোমাদের কিছু হবে না, আব্বু এসে গেছি, এখন তোমরা বাসায় যেতে পারবে। হঠাৎ মন্ত্রী জুনায়েদ এবং সাথে আরেকজন বেরিয়ে সামনে আসলো। মন্ত্রী আর জুনায়েদ বাদ একজনকে দেখে মোটেও প্রস্তুত ছিলাম না। ওনাকে দেখে মাথা পুরো গরম হয়ে গেল। তিনি আর কেউ নয়, আমার বাবা আমজাদ খান। এই কারণে তো বলি ওনার নাম শোনার পর আমার কাছে কেমন জানি লাগছে। তখন আব্বু বলল, কি মিস্টার মাফিয়া কিং রাসেল, আমাকে চিনতে পারছো? আমি সেই আমজাদ খান, তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ, মানে তোমার জন্মদাতা পিতা। তোর মতো পিতাকে আমি ঘৃণা করি, তোকে আমি কখনো বাবা মানি না। তুই একটা ধোঁকাবাজ, তুই একটা খুনি, তুই নিষ্পাপ একটা মেয়ের মা বাবাকে খুন করছিস। তোকে আমি আজকে নিজ হাতে মারবো। সেটা তুমি কখনোই পারবে না। ওরা আমার অবৈধ ব্যবসার কথা পুলিশের কাছে বলে দিয়েছে, তাই ওদের মেরে ফেলেছি।
আজকে তোমার জীবনের শেষ দিন, তোমাকে মারার জন্য আজকে ওদের তুলে এনেছি। তুমি কি মনে করছো আমরা তোমাকে মারতে পারবো না? তোমার হাতে গুলি লাগার পর থেকে তোমার ওখানে চারপাশে লোক লাগিয়ে রেখেছি। পরে তুমি যখন ঢাকায় ফিরে এসেছো তখন আমার লোকগুলোকে বললাম তোমার ভালোবাসা এবং তোমার মেয়েকে তুলে আনতে। এখন তোকে আমি নিজ হাতে মারবো। আব্বুর কথা শুনে মন্ত্রী বলল, না আমজাদ খান, ওকে আমি নিজ হাতে মারবো। ও আমার অবৈধ সব ব্যবসা আগুন লাগিয়ে দিয়েছে, আমার কোটি টাকার ক্ষতি করেছে। মন্ত্রীর কথা শুনে জুনায়েদ বলল, ও তোমার আমার একা ক্ষতি করে নাই, আমারও অনেক টাকার অবৈধ সম্পদ নষ্ট করছে, আমি তাকে নিজ হাতে মারবো। তখন আমি ওদের সবাইকে বললাম, আমাকে মারবি ভালো কথা, তাহলে ওদের আটকে রেখেছিস কেন? ওদের ছেড়ে দে, আমি তো কোথাও যাচ্ছি না। তুই যেতে চাইলেও পারবি না। ওই তুই ছেড়ে দে ওদেরকে, আর মাফিয়া রাসেলকে দড়িতে বেঁধে ফেল। পায়েল আর রাইসা মামুনি, তোমরা বাসায় চলে যাও, আব্বু ওদের সাথে কিছু হিসাব মিলিয়ে আসছি। না, আমি তোমাকে ছেড়ে যাব না, ওরা তোমাকে মেরে ফেল। পায়েল, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, ওরা আমার কিছুই করতে পারবে না। তুমি রাইসাকে নিয়ে বাসায় চলে যাও। পায়েল আর কোনো কথা না বলে রাইসাকে নিয়ে গোডাউন থেকে বেরিয়ে গেল। তারপর আমজাদ খানের লোক এসে আমাকে একটা চেয়ারে বেঁধে ফেললো। তখন আমজাদ খান বলল, ঠিক বলেছিস, ওর জন্য ঠিকভাবে ব্যবসা করতে পারছি না। যে কাজ করতে যাই সবগুলোতে বাধা দেয়। ওকে মেরে আবার নতুন করে অবৈধ ব্যবসা শুরু করব, আবার নিজের মতো দেশটা চালাবো। আমার কথায় দেশের মানুষ উঠবে আর বসবে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? ওকে মেরে ফেল, আমাদের অনেক জ্বালিয়েছে, আজকে ওকে মেরে আমরা বাংলাদেশের রাজত্ব কায়েম করব। এই বলে ওরা তিনজন যেই আমাকে গুলি করতে যাবে তখন বাইরে গোলাগুলি শব্দ শুরু হলো। তাদের একটা লোক এসে বলল, ভাই ভাই, বাইরের 4টা হেলিকপ্টার নিয়ে আমাদের আক্রমণ করছে। হেলিকপ্টার দিয়ে যারা আক্রমণ করছে তারা সবাই সেনাবাহিনীর লোক এবং মাফিয়া রাসেলের লোকও আছে সাথে। ওই লোকটার কথা শুনে আমজাদ খান বলল, তুই আমাদের সাথে চিটিং করেছিস, কিন্তু তোর লোক আক্রমণ করছে সেটা মানলাম, কিন্তু সেনাবাহিনী আমাদের আক্রমণ করছে কেন? আমজাদ খানের কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, তোরা কি আমাকে এতটাই বোকা মনে করছিস যে তোদের কথা মতো আমি এমনি এমনি চলে আসব? আমি আসার সময় সব প্ল্যান করে আসছি। আগে আমজাদ খান, আপনি সালাউদ্দিন মেজরকে চিনেন? মেজর সালাউদ্দিন তো আমার এক সময় বন্ধু ছিল, কিন্তু তার সাথে কিছু কথা কাটাকাটি হয়, তারপর থেকে ওর সাথে যোগাযোগ করি না। তাহলে ঠিকই ধরেছেন, ওই আপনার বন্ধু সালাউদ্দিন আঙ্কেলের সাথে আমার ভালো পরিচয়। উনি আমার কাজ সম্বন্ধে সবকিছু জানে। উনি বলেছে কখনো তাকে দরকার হলে ফোন দিতে, তাই আসার সময় ওনাকে ফোন দিয়ে আসছি। আর আমার আরেকটা কাজ হয়ে গেছে, যেটা তোদের ফাঁসির দড়িতে ঝুলবে, কিন্তু আমি তোদের আইনের আওতায় তুলে দিব না, আমি নিজ হাতে তোদের মারবো। তোরা আমার সাথে এতক্ষণ কি কি বলেছিস সবকিছু এতক্ষণ ভিডিও হয়েছে, এই দেখ। আমার কথা শুনে মন্ত্রী জুনায়েদ এবং আমজাদ খান ভয় পেয়ে গেছে। আমি এসব বাসায় বেরিয়ে আসার আগে করে এসেছি। তখন আমজাদ খান বলল, আমরা যেহেতু আজকে ধরা খেয়েছি, তাহলে তোকে বাঁচিয়ে রাখবো কেন? আমাদের সাথে তোকেও মরতে হবে। এই কথা বলে আমাকে গুলি করতে গেলে রাফি আর মেহেদি গোডাউনের ভিতরে ঢুকে ওদের গুলি করা শুরু করলো। তারা সবাই আড়ালে চলে গেল। রাফি মেহেদি আর বাঁধন খুলে দিল আর আমার কোটটা গায়ে দিল, যেটাই আমাকে গুলি করলে কিছুই হবে না। আমি ওদের গুলি করা শুরু করলাম। এক পর্যায়ে ওদের লোক সব গুলিকে মাটিতে গড়াগড়ি করতে করতে মারা যায়। তারপর আমি মন্ত্রী আর জুনায়েদের সামনে গিয়ে তাদের শুট করা শুরু করি। মন্ত্রী আর জুনায়েদ গুলিকে মাটিতে গড়াগড়ি খেতে খেতে মারা যায়। আমজাদ খান ভয়ে এক কোনায় লুকিয়ে পড়ে। আমি আমজাদ খানের সামনে গিয়ে দাঁড়ালাম। তখন আমজাদ খান বলল, রাসেল, আমাকে মারিস না, আমি তোর বাবা। আমি কথা দিচ্ছি আমি এরকম কাজ কখনো আর করব না। তুই এবারের মতো আমাকে ছেড়ে দে। তোকে আমি কখনো মারতাম না। তুই যদি নিষ্পাপ ওই মেয়ের আব্বু আম্মুকে না মারতি, তোকে আমি বাঁচিয়ে রাখবো না। তোকে বাঁচিয়ে রাখলে আবার অবৈধ ব্যবসা করবি। না রাসেল, আমি এসব কাজ করব না। আমি এই দেশ থেকে দূরে কোথাও চলে যাব। সেটা তো আমি কখনো করব না। আইনের আওতায় তুলে দিলে তোকে ফাঁসির রায় কার্যকর করবে, কিন্তু আমি তোকে আইনের আওতায় তুলে দিব না। তোকে আমি নিজ হাতে মারবো। এই যেই না গুলি করতে যাব ঠিক তখনই সালাউদ্দিন আঙ্কেল এসে আমার হাত থেকে গুলি ফেলে দিল। তখন তিনি বললেন, রাসেল, তুমি আইন নিজে হাতে নিও না, আদালত ওকে ফাঁসি রায় দিবে। না আঙ্কেল, ওকে আমি নিজ হাতে গুলি করে মারবো। আমি বলছি তুমি এমন কাজ করো না, আমি কথা দিচ্ছি ওকে ফাঁসির দড়িতে ঝুলাতে যা যা দরকার আমি তাই করব। আঙ্কেলের কথা শুনে আর কিছু করলাম না। আঙ্কেল আমজাদ খানকে নিয়ে গেল। তারপর আমরা সবাই বাসায় চলে আসলাম। আজ 1 মাস পর এখন আমি বর্তমান মন্ত্রী। আমার কাজ এবং দেশের মানুষের ভালোবাসা দেখে সরকার আমাকে মন্ত্রী বানিয়ে দিল আর আমজাদ খানের ফাঁসি কার্যকর করা হয়েছে। আমি এখন একটা স্টেজে দাঁড়িয়ে বলতে লাগলাম, আমি কখনো ভাবিনি আপনাদের এত ভালোবাসা পাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।
আমি যেন বাংলাদেশকে একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে পারি। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, বিপদে আপদে আমি সবসময় আপনাদের পাশে আছি। আরো কিছুক্ষণ কথা বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর সবার সাথে বসে কফি খাচ্ছি, তখন পাইলের আব্বু, ধুর এখন শ্বশুর বলবো। তখন তিনি বললেন, রাসেল, আমরা আর দেরি করতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বিয়েটা দেওয়ার দরকার। আপনারা যেটা ভালো বুঝেন সেটাই করেন, আমার কোনো আপত্তি নেই। আমার কথা শুনে পায়েল বলল, আমি রাসেলকে বিয়ে করব না। ও যদি ওর আম্মুকে ফিরিয়ে আনে তাহলে আমি এই বিয়ে করব। ঠিক আছে, আমি তোমার কথাই রাজি। কালকে সকালে দিনাজপুর গিয়ে আম্মুকে নিয়ে আসবো। আমার কথা শুনে পায়েল সবার সামনে আমাকে জড়িয়ে ধরলো। শ্বশুর শাশুড়ি বসে না থেকে রুমে চলে গেল। তখন আমি পায়েলকে বললাম, এটা তুমি কি করলে? তোমাকে একটু লজ্জা শরম করে নাই? তোমার আব্বু আম্মু লজ্জায় রুমে চলে গেল। তোমাকে জড়িয়ে ধরতে লজ্জা কিসের? কিছুদিন পরে তো তুমি আমার স্বামী হয়ে যাবে। হয়েছে, এখন রুমে যাও, আমার হাতে কিছু কাজ আছে, আমাকে একটু কাজগুলো করতে দাও। পায়েল ঠিক আছে বলে রুমে চলে গেল। আমি বসে বসে হাতের কাজগুলো করতে লাগলাম। দেখতে দেখতে আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়েতে সব মন্ত্রীরা এসেছে। আম্মুকে পরের দিন বাসায় নিয়ে এসেছি, সাথে মামা মামিকে ক্ষমা করে দিয়েছি। বিয়েটা ঢাকায় কমিউনিটি সেন্টারে হয়েছে। রাফি আর মেহেদি সবসময় আমার সাথে থাকে, আর আমার সবগুলো লোককে বিভিন্ন কাজে লাগিয়ে দিছি। রাফি আর মেহেদি আমাকে জোর করে বাসর করে ঢুকিয়ে দিল। ভিতরে ঢুকে আমি তো অবাক, দেখি বিছানায় মা মেয়ে বসে গল্প করছে। আমাকে দেখে রাইসা বলল, আব্বু, তুমি এসেছো, আজকে আমি অনেক খুশি আমার মামুনিকে পেয়ে। ঠিক আছে মামুনি, এখন তুমি তোমার দাদির কাছে যাও। ও থাকলে সমস্যা কোথায়? আমি রাইসাকে যেতে দিব না। না আম্মু, আজকে তোমাদের সাথে আমি থাকবো না, আমি দাদির কাছে থাকবো, দাদির রুমে একা একা। ঠিক বলছো মামুনি, তুমি তোমার দাদির কাছে যাও। রাইসার কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি দরজা বন্ধ করে বিছানার কাছে গেলাম। তখন পায়েল বলল, এই, তুমি বিছানায় উঠবে না, আগে তোমার পা ধরে সালাম করব। এই বলে পায়েল বিছানা থেকে নেমে আমার পা ধরে সালাম করতে আসলে তাকে বুকে জড়িয়ে নিলাম। তখন আমি বললাম, এই পাগলি, তোমার স্থান পায় না, তোমার স্থান আমার বুকে। এইভাবে সারা জীবন আঁকড়ে রাখবে তো? কখনো ছেড়ে যাবে না তো? তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে আমি বাঁচবো না। আর একবার মরার কথা বললে মাথা ফাটিয়ে দিব। আমার এমন সুন্দরী বউ ছেড়ে আমি কোথাও যাব না। ঠিক আছে, এখন কথা না বলে অজু করে আসো, দুজন 2 রাকাত নফল নামাজ আদায় করব। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে অজু করে আসলাম। আমার সাথে পায়েলও অজু করে আসছে। দুজনে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। তারপর পায়েলকে কোলে করে বিছানায় বসালাম। আমি পায়েলের শরীর থেকে গহনা খুলতে লাগলাম। গহনা খুলে পায়েলকে বিছানায় শুইয়ে দিয়ে ওর পুরো শরীরে কিস করতে লাগলাম। পায়েলের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে কিস করতে লাগলাম। আস্তে আস্তে পায়েলের শরীরের শাড়ি খুলে ফেললাম। তারপর দুজন দুজনের ভিতরে হারিয়ে গেলাম। আর দেখা লাগবে না, অনেক দেখেছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখন আমি দেশের কাজের জন্য দেশে এবং দেশের বাইরে বিজি। পায়েল, আম্মু আর রাইসার সবসময় খেয়াল রাখে। খুব সুন্দরভাবে চলছে আমাদের জীবনযাপন। রাইসাকে সবসময় আমার সিকিউরিটি গার্ড কিন্ডারগার্টেনে নিয়ে যায়। আর আমজাদ খানের ফাঁসি হয়ে গেছে, ওনাকে ঢাকার একটা কবরস্থানে দাফন করা হয়েছে। আম্মু প্রথমে ফাঁসির কথা শুনে মন খারাপ করে ফেলছে, পরে তার কার্যকলাপের কথা শুনে খুশি হয়। তারপর আম্মুর একটু মন খারাপ ছিল, আস্তে আস্তে এখন ঠিক হয়ে গেছে। আমার মন খারাপ হয়নি সেটা কিন্তু না, আমারও মন খারাপ হয়েছে, কিন্তু ওনাকে ওনার পাপের শাস্তি দিয়েছে। রাফি আর মেহেদির বিয়ে ঠিক হয়েছে। আগামী মাসে 10 তারিখ তাদের বিয়ে। আপনাদের সবার দাওয়াত থাকলো, সবাই কিন্তু অবশ্যই আসবেন। ঠিকানা দিব না, তাহলে আপনারা সত্যি সত্যি চলে আসবেন। ধন্যবাদ সবাইকে। তো পুরো গল্পের পাশে থাকার জন্য ধন্যবাদ। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গল্প লিখি আমার মনের অনুভূতি থেকে, বাস্তবের সাথে কোনো মিল নেই। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর ভালো না লাগলে ইগনোর করবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন।